হ্যালো বন্ধুরা, আমি মাফি। প্রতিদিন নতুন নতুন রহস্যময় মাফিয়া, হ্যাকার আর অবহেলার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তৌসিফ, আমার হাত ছেড়ে দে। তোর সাহস কি করে হলো তুই আমার হাত ধরিস? 100 বার ধরবো। তুই কেন অন্য ছেলের সাথে কথা বলবি? আমি তোকে ভালোবাসি কতদিন বলেছি, এরপরও কেন তুই অন্য ছেলেদের সাথে কথা বলিস? আমি তোকে ভালোবাসি না এটা কতবার বলবো? তোদের মতো বেঈমানদেরকে আমি কোনোদিনও ভালোবাসবো না। তুই আমার মামাতো ভাই, সেজন্য তোকে কিছু করতেও পারছি না, না হলে তোকে আমি খুন করে ফেলতাম। আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই এখন আমার সাথে বাসায় যাবি। ভেবেছিলাম তোকে নিয়ে ঘুরতে যাব, কিন্তু তুই আমার মুডটাই নষ্ট করে দিলি আজকে। অফিস অর্ধেক করে তোকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য এসেছিলাম, কিন্তু এটা তুই কি করলি? তুই কি করে ভাবলি তোর সাথে আমি ঘুরতে যাব? তুই যদি এখানে এসে পড়ে থাকতি, এরপরেও আমি তোর সাথে ঘুরতে যেতাম না। আমাকে কি তোর এতটাই সস্তা মনে হয় তোর মতো ছেলের সাথে আমি ঘুরতে যাব? দেখো রিহা, আমি তোমাকে ভালোবাসি, তুমি কেন বুঝতে পারছো না? বারবার কোনো এরকম ঝামেলা করো। তুমি তো জানো আমাদের দুজনের বাবার মধ্যে কত ঝামেলা চলছে। আমাদের উচিত এটার সমাধান করা। কেন এরকম করে বলতেছো? কারণ তোরা অন্যায় করেছিস। তোরা আমাদের কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছিস। আমার বাবা এইসব সম্পত্তির মালিক হওয়ার কথা, কিন্তু তোর বাবা আমার ফুপুকে বিয়ে করে সবকিছু কেড়ে নিয়েছে। দেখো রিহা, এরকম কোনো কথা বলো না। তোমাদের সম্পত্তি আমরা কোনোদিনও দখল করিনি। আমার বাবার অধিকার আছে এখানে। আমার দাদু এবং তোমার দাদু দুজনে মিলে ছিলেন, তারা মিলে এই ব্যবসা শুরু করেছেন এবং তোমার দাদু সিদ্ধান্ত নিয়ে আমাদের বাবা মায়ের বিয়ে দিয়েছিলেন। তাই এই ব্যাপারে আমাদের কোনো কথা না বলাই ভালো। চুপ, একদম কথা বলবি না। আমি এরকম কথা কোনোদিনও শুনতে চাই না। তুই এখন আমার সামনে থেকে চলে যা। আমি তোকে একদম সহ্য করতে পারি না। এরপরেও কেন তুই বারবার আমার সামনে আসিস? তুই কি বুঝতে পারছিস না তুই এতটা বেহায়া কিভাবে হলি? আগে তো তুই এত বেহায়া ছিলি না। আমি তোমাকে ভালোবাসি, সেই জন্য তোমাকে কিছু বলতে পারছি না। তুমি বারবার আমাকে অপমান করো, এরপরও আমি তোমার কাছে ফিরে আসি শুধুমাত্র ভালোবাসা পাওয়ার জন্য। আমি সেই ছোটবেলা থেকেই তোমাকে ভালোবাসি। ভালোবাসা? সেটা কোনোদিনও সম্ভব না, কারণ তোরা আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু। তোদের সাথে আমাদের কোনো সম্পর্ক হতেই পারে না। আমাদের বাড়িতে এসে আমাদের সব কিছু কেড়ে নিয়েছিস, এরপরেও বলছিস আমাকে ভালোবাসিস, তাই না? মিথ্যে কথা বলার জায়গা পাস না, এখান থেকে সরে যা বলছি। আর তোকে এসব বলেই বা কি লাভ? তোর বাবাও তো এই একই রকম এসে জুড়ে বসেছিল, এরপর আমার ফুপুকে বিয়ে করে সব কিছু দখল করেছে। তোর বাবা যেরকমই তুইও সেরকম। এবার তৌসিফ আর সহ্য করতে পারল না, রিহার গালে থাপ্পড় দিতে যাবে। এর আগেই রিহা তার গালে সজোরে থাপ্পড় দিয়ে দিল। সে অবাক হয়ে গেল, কি করছে রিহা? তৌফিক তখন তার দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। রিহা তখন রেগে বলল, তোর সাহস কি করে হলো তুই আমার দিকে হাত তুলিস? তোকে আমি শেষ করে ফেলবো। তুই আর কোনোদিন আমার সামনে আসবি না। যদি আমার সামনে আসিস তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। বেহায়া নির্লজ্জ কোথাকার। তৌসিফ আর কিচ্ছু বলতে পারল না, দৌড়ে বাসায় চলে আসলো। তৌসিফ চৌধুরীর বাবা মায়ের একমাত্র সন্তান। তার দাদা এবং রিহার দাদু দুজনেই খুব ভালো বন্ধু ছিলেন। সেই জন্য তৌসিফের মায়ের সাথে তৌসিফের বাবার বিবাহ দেন। তারা দুই বন্ধু মিলে ব্যবসাও শুরু করেছিলেন। সেই জন্য এখানে তাদের দুজনের শেয়ার ছিল, তাই সম্পর্কে দুজনে মামাতো ভাই বোন। কিন্তু তাদের পরিবারের মধ্যে বিরাট একটা ঝামেলা চলতেছে, কেউ কারোর সাথে কথা বলে না। তৌসিফের দাদু আগে মারা গিয়েছিলেন, সেই জন্য রিহার দাদু তৌসিফের বাবা অর্থাৎ রফিক চৌধুরীকে নিয়ে আসেন তার বাসায়। এরপর এখানে থেকেই তিনি পড়াশোনা করেন। এরপর তার ব্যবহারে মুগ্ধ হয়ে রিহার দাদু নিজের মেয়ে অর্থাৎ তৌসিফের মাকে তার হাতে তুলে দেন। ওদিকে রিহার বাবা আরিফ সাহেব ছোটবেলা থেকেই খারাপ পথে চলতে শুরু করেন। রাতভর বাইরে আড্ডা নেশা করা তার নিত্যদিনের অভ্যাস ছিল। রিহার দাদুর মৃত্যুর সময় তিনি চিন্তা করলেন তার ছেলে যেভাবে জুয়া আর মদের নেশায় আসক্ত হয়েছে সব কিছু শেষ করে দিবে। তাই তিনি তৌসিফের দাদুর শেয়ার আর নিজের সব সম্পত্তি তার মেয়ের নামে করে দেন এবং বলেন সব কিছু আগলে রাখতে। কোনোদিনও যদি আরিফ সাহেব ভালো পথে ফিরে আসেন তাহলে তাকে তার প্রাপ্য যেন ফিরিয়ে দেওয়ার কথা বলেন, এবং এটা নিয়েই ঝামেলা শুরু হয়। আরিফ সাহেব ভাবছেন তার বাবা তার সাথে অন্যায় করেছে, সব তার বোনের নামে দিয়ে গেছেন।
এটা নিয়েই তাদের মধ্যে ঝামেলা। ওদিকে তৌসিফ সারা রাত কান্না করে কখন ঘুমিয়েছে তার খেয়াল নেই। সকালেই তার মায়ের ডাকে ঘুম ভাঙল। তৌসিফ, আর কত ঘুমাবে বাবা? তাড়াতাড়ি উঠে আয়, আজকে না তোর জন্য মেয়ে দেখতে যাব। তৌসিফ সকাল সকাল তার মায়ের মুখে এমন কথা শুনে তার মাথায় নষ্ট হয়ে গেল। তৌসিফ তখন তার মায়ের দিকে তাকিয়ে বলল, তোমার কি খেয়ে দেওয়ার কোনো কাজ নাই যে সবসময় আমার পেছনে পড়ে থাকো? আমি না বলেছি আমি তোমাকে বিয়ে করতে চাই না? তাহলে তুমি কেন আমার পেছনে এরকম বিয়ে বিয়ে করে ঘুরছো? আমার কি একটু সুখের আশা নেই? আমি কি কোনোদিনও কিছু উপভোগ করতে পারবো না? আমি কত আশা নিয়ে বসে আছি, আমার একমাত্র ছেলেকে বিয়ে দিব, আমার নাতি নাতনি হবে, কিন্তু তুই আমার সব স্বপ্ন মাটি করে দিবি এভাবে। আম্মু, আমি তোমাকে কতবার বললাম আমি রিহাকে ভালোবাসি, কিন্তু রিহা আমাকে ভালোবাসে না। আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। আমি ওকে সত্যি অনেক ভালোবাসি। এই কথা শোনার পর তৌসিফের আম্মু তার দিকে তাকালেন। এইবারে সবাই জানে তৌসিফ রিয়াকে ভালোবাসে, কিন্তু রিহা তাকে একদমই সহ্য করতে পারে না। সবসময় তৌসিফকে বাজে কথা বলে, কিন্তু অন্য কেউ তৌসিফকে বাজে কথা বললে যেখানে সে রেগে যায়, সেখানে রিহা তাকে হাজারো অবহেলা করার পরেও তৌসিফ তার পিছনে ঘুরতে থাকে। কেন এরকম করে সেটা তৌসিফও নিজেও জানে না। তার পেছনে ঘুরতে তৌসিফের ভালো লাগে। রিহা দেখতে যে অসম্ভব আহামরি সুন্দরী তাও কিন্তু নয়, কিন্তু তৌসিফের কী রকম জাদু করে রেখেছে। তৌসিফ তাকে ছাড়া কিছুই ভাবতে পারে না, সেজন্য কোনোদিন কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকায়নি। ছোটবেলা থেকেই ভাবতো তার মামাকে বলে রিহাকে বিয়ে করবে, কিন্তু যখন বয়স বাড়তে শুরু করে, রিহার ভার্সিটিতে ওঠে, তখন তার চাহিদা তৌসিফের চাহিদার সাথে মিলে না। সে সব সময় স্মার্ট জীবনযাপনে অভ্যস্ত। তৌসিফের মামি অর্থাৎ রিহার মা, তিনি একজন শিক্ষিত স্মার্ট মহিলা, সেজন্য নিজের মেয়েকেও তার মতো করেছেন। মেয়ে ভার্সিটিতে যাওয়ার পর মেয়ে বন্ধুদের রেখে ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ করে। এত কিছু দেখার পরেও তৌফিক কোনো রিহার প্রতি এত আকৃষ্ট হয়ে গেল সেটা সে নিজেও জানে না। তখন তৌসিফের মা তার মাথায় হাত বুলিয়ে বোলাতে বোলাতে বললেন, বাবা, তুই জানিস রিহা তোকে ভালোবাসে না, আর তোর মামা কোনোদিনও মেনে নেবে না তোদের এই সম্পর্ক। উনি আমাদের সাথে তেমন একটা ঠিক করে কথাই বলে না। কেন তুই রিহার পেছনে পড়ে আছিস? তৌসিফ তখন তার আম্মুর দিকে তাকালো। তার আম্মু মন খারাপ করে ফেলেছেন, হয়তো তৌসিফের মুখ থেকে এরকম কোনো কথা শুনতে চাননি। তৌসিফ তখন তাকে জড়িয়ে ধরে বলল, কি করবো আম্মু, আমি তোকেই ভালোবেসে ফেলেছি। ভালোবাসলে সেটা তো ভুলে যাওয়া যায় না। তুমি তো সেটা জানো। কেন এরকম হয় আমি নিজেও জানি না। আর এত অবহেলার পরও আমি কেন ওর কাছে বারবার ফিরে যাই? নিজের মনকে বোঝানোর চেষ্টা কর বাবা, তুই বড় হয়েছিস এখন, আর ছোট না। এখন নিজেকে একটু বোঝানোর চেষ্টা কর। রিহার আচার আচরণ দেখেছিস, ও আমাদের সাথে মানিয়ে নিতে পারবে না। তৌসিফ তখন তার আম্মুর দিকে কিছুক্ষণ তাকালো। তার আম্মু তখন তাকে অনেক বোঝালো, কিন্তু তৌসিফের কিচ্ছু মাথায় ঢুকলো না। উপর দিয়ে গেল, কারণ সে রিহাকে ভালোবাসে, তাই রিহার ব্যাপারে কোনো বাজে কথা শুনবে তার ভালো লাগছে না। তখন তৌসিফের আম্মু সেখান থেকে চলে গেল। তৌসিফ তখন সেখানে বসে চিন্তা করতে শুরু করলো। কি করবে কিছুই মাথায় ঢুকছে না তার। সেই জন্য উঠে ফ্রেশ হলো। ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য প্রস্তুত নিল। তৌসিফ এবং তার বাবা দুজনেই একসাথে অফিসে যায়। দুজনেই কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে। তাদের অফিসে অনেক গুরুত্বপূর্ণ একটি ডিল সাইন হয়েছে, সেই জন্য তারা সেটাকে নিয়ে অনেক বেশি ব্যস্ত। যখন নিচে গেল তখন দেখল তার মামা বসে ব্রেকফাস্ট করছেন, আর তৌসিফের বাবা নিচের দিকে তাকিয়ে পাশে বসে ব্রেকফাস্ট করছেন। দুজনের মধ্যে এমন সম্পর্ক হবে কেউ কোনোদিন চিন্তাও করতে পারেনি। এই তো 5 বছর আগেরই কথা। তখন তৌসিফের নানু বেঁচে ছিলেন। তৌসিফের নানু অনেক রাগী মানুষ ছিলেন, সেই জন্য তারা দুজনেই একদম সোজা হয়ে চলাফেরা করত। তৌসিফের নানু বাসায় বসে থাকতেন, কিন্তু দুজনকেই যেরকম বলতেন ঠিক সেই রকমই করত। দুজনেই অফিসটা অনেক ভালো করে সামলাচ্ছিলেন। তাদের মধ্যে অনেক ভালো সম্পর্কই ছিল। তৌসিফ এবং রিয়া দুজনে অনেক ভালো বন্ধুর মতো ছিল, কিন্তু হঠাৎ করেই তার নানুর মৃত্যু হয়। এরপর থেকেই সব কিছু পরিবর্তন হতে শুরু করে। রিহাও তখন ইউনিভার্সিটিতে উঠে পড়ে। এরপর তার মধ্যে পরিবর্তন হতে শুরু করে। ওদিকে তৌসিফের মামার সাথে কয়েকজন জুয়ারির পরিচয় হয়। তাদের সাথে বিভিন্ন জুয়া খেলায় ব্যস্ত হয়ে পড়েন।
যার ফলে একসময় অফিসের বিভিন্ন কাজে তিনি তৌসিফের বাবার সাথে বেইমানি করে টাকা নিয়ে যেতেন। সেই জন্য তৌসিফের বাবা রাগ করে থাকে, অফিস থেকে সব কিছু নিয়ে চলে আসার জন্য বলেন। তৌসিফের নানু যখন মারা যায় তখন হয়তো বুঝতে পারছিলেন এই বিষয়টা, সব কিছুর পর তার সন্তান তিনি সবচেয়ে ভালো বুঝেন কে কী রকম করতে পারে। তৌসিফের নানু এই বাড়ির সকল সম্পত্তি তৌসিফের মা অর্থাৎ তার একমাত্র মেয়ের নামে লিখে দিয়ে গিয়েছিলেন। সেই জন্য এখনও রিহার বাবা তাদের সাথে তেমন কিছু একটা করতে পারে না। যদি সমান সমান ভাগ হতো তাহলে এতদিনে তার মামা সব কিছু কেড়ে নিতেন তাদের কাছ থেকে, এরপর সেটা বিক্রি করে দিয়ে জুয়া খেলায় নেমে পড়তেন। এমন কোনো জিনিস নেই যেটা উনি জুয়া খেলায় ব্যবহার করেননি, এমনকি তার মামির বিয়ের গহনা পর্যন্ত নিয়ে তিনি জুয়া খেলায় নিয়ে হারিয়ে ফেলেছেন। কিন্তু তার মুখের দিকে তাকালে কোনো অনুশোচনা মনে হয় না, মনে হয় তিনি যেটা করেছেন সেটা ভালোই করেছেন। তৌফিক তখন নিচে গেল। তখন তৌফিকের মামা তার দিকে তাকিয়ে বললেন, তৌসিফ, আমার কিছু টাকার প্রয়োজন আজকে। আরিফ সাহেব সাধারণত তৌফিকের বাবার কাছে টাকা আগে চাইতেন, কিন্তু তৌসিফের বাবার সাথে সম্পর্ক খারাপ হওয়ার পর থেকেই তিনি তৌসিফের কাছে টাকা চান। তৌসিফের সাথে সবারই মোটামুটি ভালো সম্পর্ক, কারণ তাদের এই সব ঝামেলা থেকে তৌসিফ দূরে থাকার চেষ্টা করে। তাদের দুজনেরই মধ্যে ঝামেলা, তৌসিফ সেটার মাঝখানে ঢুকতে চায় না। কিন্তু রিহার সাথে তার সম্পর্ক কিছুতেই ঠিক হচ্ছে না, কারণ যেই দিন তৌসিফের মাস্টার্স কমপ্লিট হয় সেই দিন রিহা ভার্সিটিতে একটি ছেলের সাথে বসে আড্ডা দিচ্ছিল হাত ধরে। এটা দেখার পর তৌসিফ তার সামনে গিয়ে ওই ছেলেটাকে মারতে শুরু করে। সেই দিন তৌসিফের কি হয়েছিল তৌসিফ নিজেও জানে না, তার মাথা নষ্ট হয়ে গিয়েছিল সেই দিন, সেজন্য তাকে মারতে শুরু করে। তখন রিহা সবার সামনে তৌসিফকে অনেক অপমান করে। তৌসিফ ও রাগের মাথায় অনেক কথা বলে ফেলে ওকে। এরপর থেকে তাদের স্বাভাবিক সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাদের মধ্যে একটা শত্রুতার সম্পর্ক শুরু হয়। রিহা সবসময় তৌসিফের ক্ষতি করার চেষ্টা করে, তার সবার সামনে অপমানিত করার চেষ্টা করে, কিন্তু তৌসিফ সেটা চায় না। তৌসিফ সবসময় তার কাছে হার মেনে নেয়, কারণ সে যে তাকে ভালোবাসে। তৌসিফ তখন তার মামাকে বলল, আচ্ছা মামা, তুমি কোনো চিন্তা করো না, তুমি যাওয়ার সময় আমার কাছ থেকে টাকা নিয়ে যেও। তৌসিফ, তোমাকে কি আমি অর্ডার দিয়েছি আমার টাকা ব্যবহার করার? তৌসিফ তার বাবার গম্ভীর কণ্ঠ শুনে তার বাবার দিকে তাকালো। এরপর কথা না বলে ব্রেকফাস্ট করতে শুরু করলো, কারণ তার বাবা রেগে যেতে পারেন। তৌসিফ সবসময় চায় সবাই যেন হাসি খুশি থাকে, সবাই যেন আগের মতো হয়ে যায়। আগে তাদের পরিবারটা কত সুন্দরই ছিল, কিন্তু এখন মনে হয় যেন এই বাড়িতে বাস করার পরেও তাদের মধ্যে হাজার হাজার মাইলের দূরত্ব। পাশাপাশি বসে খাবার খায়, কিন্তু একে অপরের দিকে তাকিয়ে কথাও বলতে পারে না। এই কষ্ট কাউকে বলে বোঝানো সম্ভব নয়। তৌসিফের বাবা খাওয়ার পর কোনো কথা বললেন না। এরপর তৌসিফ অফিসে চলে আসলো। অফিসে আসার পর কাজ করতে শুরু করলো। একটু পর আরিফ সাহেব চলে আসলেন। তৌসিফ জানতো তার মামাকে হাজারো অপমান করলেও তিনি আসবেন, কারণ তার টাকার প্রয়োজন হলে মাথা ঠিক থাকে না। তখন তিনি তৌসিফের কাছে আসলেন। তৌসিফ তার হাতে 20,000 টাকা দিয়ে বলল, মামা, কেন এরকম করছো? তোমরা দুই বন্ধুর মধ্যে এসব ঝামেলাকে ঠিক করে নেওয়া যায় না? এভাবে আর কতদিন চলবে? দিনের পর দিন তোমরা একে অপরের সাথে কথা না বলে থাকতে পারছো, কিভাবে সম্ভব? আমার পক্ষে তো সম্ভব না। সেটা তুই তোর বাবাকে নিয়ে বুঝা। এই বাড়িতে আমরা ভাই বোন দুজনে সমান সমান অধিকার হওয়ার কথা ছিল, কিন্তু তোর বাবা একা সব কিছু আত্মসাৎ করে নিয়েছে। তোর বাবা একটা বেঈমান। তৌসিফের অনেক বেশি কষ্ট হলো এরকম কথা শুনে। নিজের বাবার নামে এরকম বাজে কথা শুনলে যে কোনো সন্তানেরই খারাপ লাগবে, কিন্তু তৌসিফ শান্ত গলায় তার মামার দিকে তাকিয়ে বলল, এরকম কথা বলতে হয় না, উনি তোমার বড় বোনের জামাই, তোমাকে তো সবকিছু দেয়া হতো। আমি জানি বাবা তোমার জন্য সবকিছুর ব্যবস্থা করেছেন, আমাদের অফিসের অর্ধেক পর্যন্ত তুমি পেতে, কিন্তু এরকম কাজ কেন করো? তুমি জুয়া খেলায় মগ্ন হয়ে পড়লে এত টাকা কেন নষ্ট করছো? ওই টাকার পেছনে কত কষ্ট সেটাকে তুমি দেখতে পাচ্ছ না? তৌসিফ, আমি তোকে পছন্দ করি বলে তুই যে তোর বাবার কথা মতো আমাকে কথা শোনাবি, এটা আমি মেনে নিব না। তুই ছোট ছেলের মতো থাকবি, বেশি বড় বড় কথা বলতে যাবি না। আমি এখন চলে যাচ্ছি। বলেই আরিফ সাহেব তৌসিফের সামনে থেকে চলে গেলেন।
তৌসিফ তখন চেয়ারে হেলান দিয়ে চিন্তা করতে শুরু করলো কি হবে। সে জানে না তার স্বপ্ন কি পূরণ হবে, তাদের দুই পরিবারের কি আবার কোনোদিনও এক হতে দেখতে পারবে। কিন্তু তৌসিফ চেষ্টা চালিয়ে যাবে তাদের মধ্যেকার এই ঝামেলা শেষ করে দেওয়ার জন্য। একটু পর তৌসিফের বাবা তৌসিফের কাছে আসলেন। তৌসিফ তার বাবার চোখ মুখ দেখেই বুঝতে পারছেন তিনি অনেক বেশি রেগে আছেন। তখন তার বাবা তার সামনে বসে বললেন, আমি তোমাকে বারবার বলেছি আরিফকে টাকা দিবে না। আরিফ টাকা পাওয়ার পর বিভিন্ন খারাপ কাজ করতে শুরু করে, এতে আমাদের পরিবারের সম্মান নষ্ট হচ্ছে। আমার শ্বশুর আব্বুর একটা সম্মান ছিল, কিন্তু সবকিছু শেষ করে দিয়েছে। ওকে কেন টাকা দিতে গেলে? আমি কি তোমাকে আমার টাকা ব্যবহার করার অর্ডার দিয়েছিলাম? বাবা, আমি বুঝতে পারছি মামা এই টাকা নেওয়ার পর বিভিন্ন খারাপ কাজে লাগাবে, কিন্তু কি করব বলো? কোনো কাজ করেন না, টাকা পাবেন কোথায়? আর উনি এই পরিবারের সন্তান হিসেবে ওনার একটা অধিকার আছে। ও এই পরিবারের সম্মান নষ্ট করছে। ও কি করে এই পরিবারের সন্তান হলো? ওর মতো সন্তানের এই পৃথিবীতে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। ওকে আমার আত্মীয় বলতে আমার লজ্জা লাগে, যে নিজের পরিবারের মানুষের কষ্ট দেখতে পারে না। আমি এত কষ্ট করে এই টাকাগুলো ইনকাম করি, আর ও এই টাকা নিয়ে মদের আড্ডাখানায় গিয়ে সব কিছু শেষ করে ফেলে। ওকে যে বাড়িতে থাকতে দিয়েছি এটাই অনেক বেশি ওর জন্য। আমার শ্বশুরমশাই আমাকে এই দায়িত্ব দিয়ে গেছেন, এই সম্পদ রক্ষা করা আমার কর্তব্য। বাবা, তুমি শান্ত হও, একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। মামা একদিন নিজের ভুল বুঝতে পারবে, সেদিন সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি একটু ধৈর্য ধরো। এদিকে রিহা রুমের মধ্যে বসে আছে, কি করবে কিছুই ভাবতে পারছে না। যে করেই হোক সবকিছু তাদের দখলে নিয়ে আসতেই হবে। রিহা এবং তার বাবা মা সবাই মিলে এই বাড়িটা দখল করবে, অন্য কাউকে বাড়ির দখল নিতে দেবে না। রিহা তখন বসে বসে বিড়বিড় করছিল, দাদু অনেক বড় একটা অন্যায় করেছেন আমাদের সাথে। আমরা এই বাড়ির সদস্য হওয়ার পরেও আমাদেরকে কিছু না দিয়ে সব কিছু তার মেয়ে আর মেয়ের জামাইকে দিয়ে গেছেন। এটা আমাদের কাছে অনেক কষ্টের। আমি আর আম্মু মিলে একটা প্ল্যান করলাম, এখন বাবাকে এই প্ল্যানটার কথা বলতে হবে। তখন বাবা বাসায় ফিরে আসলেন। বাবার সাথে সেই প্ল্যানটা নিয়ে আলোচনাও করলাম, সবাই রাজি হলো। তখন বাবা আমাকে বলল, এই প্ল্যানটার মতো কাজ করতে হবে, সব দায়িত্ব কিন্তু তোকে নিতে হবে মা। আমার যে করেই হোক সব কিছু চাই। বাবা আমার সাথে অন্যায় করেছে, সব কিছু নাজমার নামে লিখে দিয়েছেন, এটা আমি কোনোদিন মেনে নিতে পারবো না। তুমি কোনো চিন্তা করো না বাবা, সব কিছু আবার আমাদের হয়ে যাবে। আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, সবাইকে আমরা শেষ করে দিব, এই বাড়ি থেকে সবাইকে বের করে দিব। তুমি কোনো চিন্তা করো না, তুমি শুধু আমি যেভাবে বলেছি সেভাবে অভিনয় করতে থাকো। ওদিকে তৌসিফ অফিস শেষ করে বাসায় ফিরে আসলো। বাসায় ফিরে আসার পরই সবাই মিলে একসাথে ডিনার করতে বসেছে। তখনই হঠাৎ করে আরিফ সাহেব এসে তৌসিফের বাবার পায়ে ধরে কান্না করতে শুরু করলো। এটা দেখার পর তারা সবাই হতভম্ব হয়ে আছে। তখন আরিফ সাহেব বললেন, দুলাভাই, আমি আমার পরিবার নিয়ে অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি এতদিন থেকে একটা খারাপ পথে ছিলাম, সেটা আমি আজ বুঝতে পেরেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন এরকম কাজ করব না। আমি এখন তোমার সাথে মিলে সব কিছু করতে চাই। তুমি আমাকে যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। তৌসিফের বাবা তখন তাকিয়ে আছেন তার মামার দিকে। তার মামি তখন তৌসিফের বাবার কাছে আসলেন, এসে বললেন, হ্যাঁ ভাই, আমরা অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমরা বুঝতে পেরেছি আমাদের ভুল। আমরা আর এইভাবে থাকতে পারছি না, আগের মতন মিলেমিশে থাকতে চাই। আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা আর কোনোদিনও এরকম কোনো কাজ করব না। তৌসিফ তখন তার আম্মুর দিকে তাকালো। তৌসিফের আম্মু কান্না করে দিয়েছেন। তার আম্মু অনেক চাইতেন যেন তারা সবাই আগের মতো হয়ে যায়, কিন্তু তারা চাইতো না। রিহা এসেও তৌসিফের বাবার কাছে ক্ষমা চাইল। এটা দেখার পর তৌসিফ আর তার বাবার দিকে তাকিয়ে আছে। তৌসিফের বাবা তখন আরিফ সাহেবকে জড়িয়ে ধরে বললেন, আমি অনেক দিন থেকেই চাইতাম আমরা দুই বন্ধু যেন আবার মিলেমিশে চলাফেরা করি, কিন্তু তোর কাজকর্ম দেখে আমার সেটা মনে হতো না। কিন্তু আজকে তুই আমার কাছে ক্ষমা চাইছিস, আর কোনোদিন এরকম কোনো কাজ করবি না। আমি চাই সবসময় আমরা দুইজন মিলে সব কিছু করতে। তৌসিফের মায়ের নামে সব কিছু লিখে দিলে কি হবে? আমি সমান সমান সব কিছু তোকে দিব। তৌসিফ তখন তার বাবার দিকে এগিয়ে গেল, গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা, আমি বলেছিলাম না সবকিছু আগের মতন হয়ে যাবে। মামা নিজের ভুল বুঝতে পেরেছে, এখন থেকে আমরা সবাই মিলে ব্যবসার দেখাশোনা করব। হ্যাঁ বাবা,
ধৈর্যের ফল যে মিষ্টি হয় সেটা আমি আজ বুঝতে পেরেছি। আমি অধৈর্য হয়ে গিয়েছিলাম আরিফের ব্যবহারে, কিন্তু আজকে আমার বন্ধু আমার কাছে ক্ষমা চেয়েছে। এখন ওর উপর আমার আর কোনো অভিযোগ নেই। তৌসিফের বাবা তখন আরিফ সাহেবের দিকে তাকিয়ে বললেন, কালকে থেকে আরিফ অফিসে যাবে। কালকে থেকে অফিসের সবকিছু আরিফকেও বুঝে নিতে হবে। আমরা 3 জন মিলে অফিস দেখাশোনা করব। বাসায় যত ঝামেলা আছে সবকিছু মিটিয়ে নাও, আর কোনোদিন যেন কোনো ঝামেলা দেখতে না পাই। আমার যে কি খুশি লাগছিল সেটা আমি বলে প্রকাশ করতে পারবো না। আমি অনেক আনন্দ পেয়েছি, কারণ আমি অনেক দিন থেকে এই বিষয়টা চাইতাম, কিন্তু কিছুতেই পেরে উঠতে পারছিলাম না। আমি যখন নিজের রুমে যাই তখন হঠাৎ করে কারো পায়ের শব্দ শুনতে পাই। পাশে তাকিয়ে দেখি রিহা দাঁড়িয়ে আছে। আমি থতমত খেয়ে গেলাম, কারণ সে আমার রুমে আসতো না। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, কি ব্যাপার রিহা, তুমি আমার রুমে? আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি তৌসিফ। আমি আর কোনোদিন এমন কোনো কাজ করব না। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তুমি আমাকে ভালোবাসো, এরপরেও আমি তোমাকে বারবার অপমান করেছি। তৌসিফ তখন রিহার দিকে তাকিয়ে আছে। সে কান্না করে দিয়েছে প্রায়। তৌসিফ তখন তার দিকে তাকিয়ে বলল, আরে পাগলি, কান্না করো কেন? আমি তোমার উপরে কেন অভিযোগ করব? তুমি একটা অন্ধকার জগতে ছিলে, যেরকম ছিলে সেরকম থাকলে হয়তো সারা জীবন অন্ধকারের মধ্যে থাকতে হতো। কিন্তু আজকে তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই আমার কাছে অনেক বেশি কিছু। আমি আর বেশি কিছু চাই না। আমি তো সেটাই চাই তৌসিফ। আমি চাই সবসময় তোমার পাশে থাকতে। আমি অন্যায় করেছি এতদিন তোমার থেকে দূরে থেকে। আমি একটা অন্ধকার জগতের মধ্যে ছিলাম, বন্ধুবান্ধব সবাইকে নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু এখন আমরা বুঝতে পেরেছি আমরা কত বড় অন্ধকার জগতের মধ্যে ছিলাম, কোথায় আমরা হারিয়ে গিয়েছিলাম। এখন আমি আর এসবে ঢুকতে চাই না। আমি তোমার সাথে থাকতে চাই। তুমি কি আমাকে তোমার সাথী বানাবে তৌসিফ? তৌসিফ তখন কান্না করে দিল এবং তার এতদিনের স্বপ্ন পূরণ হবে এটা তৌসিফ কোনোদিনও ভাবতে পারেনি। তৌসিফ কোনো মেয়ের দিকে কোনোদিনও দেখেনি, কারণ সে রিয়াকে ভালোবাসত, কিন্তু রিহা সব সময় তাকে ইগনোর করত। তৌসিফ তখন তাকে উঠে জড়িয়ে ধরে কান্না করে বলল, রিহা, তুমি বিশ্বাস করতে পারবে না আমি কতদিন থেকে এই দিনটার অপেক্ষা করছিলাম। আমি সবসময় চিন্তা করতাম তোমাকে আমি পেয়ে যাব, কিন্তু তুমি আমাকে সবসময় ইগনোর করতে। তুমি যে আজ আমার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছো, এটা আমার কাছে স্বর্গসুখের মতন মনে হচ্ছে। আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না যে আমি কতটা খুশি হয়েছি। আমি জানি তৌসিফ, তুমি আমার উপর অনেক বেশি অভিমান করে আছো। আমি আর কোনোদিন কোনো অন্যায় কাজ করব না। আমি সবসময় তোমার সাথেই থাকবো। তুমি যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। আর কোনো খারাপ পথে চলতে চাই না। তুমি আমাকে যেভাবে বলবে আমি সেভাবেই চলতে চাই। রিয়া তখন তৌসিফের দিকে তাকিয়ে আছে। তৌসিফ নিজেও জানে না তার জন্য কত বড় বিপদ অপেক্ষা করছে। তখন রিহা তার সাথে আরও বেশ কিছুক্ষণ কথা বলে তার রুমে চলে আসলো। তখন রিহার আম্মু রিহার রুমে এসে বলল, কি ব্যাপার রিহা? আরে আম্মু, তুমি কোনো চিন্তা করবে না। আমি তৌসিফকে বুঝিয়ে ফেলেছি। তৌসিফ এখন আমার প্রতি আকৃষ্ট হয়ে গেছে। খুব তাড়াতাড়ি আমরা তৌসিফকে ব্যবহার করেই সব কিছু নিয়ে আসবো। আমি এই দিনের অপেক্ষায় আছি। কোনো দিন আমাদের হাতে সব কিছু আসবে। অনেক দিন থেকে তাদের আন্ডারে এভাবে থাকতে ভালো লাগছে না। তাদের অর্ডার পালন করব কেন? আম্মু, তোমাকে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। খুব তাড়াতাড়ি আমি সব কিছু নিয়ে আসবো। তুমি শুধু আমার উপর একটু ভরসা করো। আমি সব কিছুই আবার আমাদের কাছে নিয়ে আসবো। ওরা আমাদের উপর আর কোনো জোর খাটাতে পারবে না। ওদিকে তৌসিফ নিজের রুমের মধ্যেই বসে আছে। তার অনেক বেশি আনন্দ লাগতেছে। আজ তার সব স্বপ্ন একে একে পূরণ হতে চলেছে। তৌসিফ তখন তার আম্মুর রুমে গেল। তৌসিফের আম্মু তখন তাকে এভাবে দেখে তার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার? আমার ছেলেকে আজকে দেখছি অনেক বেশি খুশি। কি হয়েছে? আম্মু, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, আজকে আমি অনেক বেশি খুশি। আজকে রিহা আমার কাছে এসেছিল, সে নিজের ভুল বুঝতে পেরেছে। সে আমার সাথে অনেক ভালো ব্যবহার করেছে। আমি বুঝতে পারছি রিহাও আমাকে খুব ভালোবাসে। খুব তাড়াতাড়ি রিহাকে আমি বিয়ে করতে চাই। তৌসিফের আম্মু তখন তৌসিফের দিকে তাকিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। তার আম্মু হয়তো বিশ্বাস করতে পারছেন না কথাটা। তৌসিফের আম্মু তখন তাকে বললেন, আমার কাছে সবকিছু কেমন জানি মনে হচ্ছে, কিন্তু এই কাজটা যদি হয় তাহলে খুব ভালো হবে। আমি আমার ছেলেকে সব সময় আনন্দে দেখতে চাই। এটা হয়ে যদি তুই খুশি হস তাহলে আমি তোকে এভাবেই দেখতে চাই। পরের দিন তারা সবাই মিলে অফিসে গেল।
অফিসে আজকে একটি উৎসব মুখর পরিবেশ, কারণ সবাই অনেক বেশি খুশি। তারা তিনজন অবশেষে সব দায়িত্ব ভাগাভাগি করে নিল। কাকে কোন দায়িত্ব পালন করতে হবে সেটা তৌসিফের বাবা বুঝিয়ে দিল। এরপর তৌসিফের বাবা অফিসের একটি কাজে বাইরে চলে গেল। তৌসিফ তখন আরিফ সাহেবের কেবিনে যাওয়ার পর তার দিকে তাকিয়ে বলল, মামা, তুমি বিশ্বাস করতে পারবে না, আমি এবং বাবা এতদিন থেকে অপেক্ষায় ছিলাম এই দিনটার। আমরা সবাই মিলে একসাথে কাজ করব, এটা আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল, কিন্তু স্বপ্নটা পূরণ হচ্ছিল না। কিন্তু আজকে তুমি সেটা পূরণ করে দিলে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। কি বলছিস বাবা? আমি নিজে অন্যায় করেছিলাম, আমি আমার অন্যায় বুঝতে পেরেছি, তাদের কাছে ক্ষমা চাইতেছি। আমি আর কোনোদিন এরকম কোনো কাজ করব না। আজকে থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো। এরপর তৌসিফ তার কাজ করতে শুরু করলো। এভাবে দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল। সব কিছু আগের মতো হয়ে গেছে। ছোটবেলায় তৌসিফ আর রিহা যেরকম বন্ধুর মতো ছিল, ঠিক সেই রকমই হয়ে গেল। এখন রিহা আর তৌসিফকে অপমান করে না, খারাপ ব্যবহারও করে না। এটা তৌসিফের কাছে আলাদা একটি প্রাপ্তি ছিল। আজকে যখন তৌসিফ তার রুমের মধ্যে বসেছিল, তখন হঠাৎ করে রিহা এসে বলল, তৌসিফ, আমার বাসায় থাকতে ভালো লাগছে না, চলো আমরা কোথাও ঘুরে আসি। তৌসিফ এটা শোনার পর কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। তৌসিফ তখন রিয়ার দিকে তাকিয়ে বলল, চলো তাড়াতাড়ি, আমি তো এটারই অপেক্ষায় ছিলাম। আমি অনেক দিন থেকে স্বপ্ন দেখেছি আমার ভালোবাসার মানুষটাকে নিয়ে ঘুরে বেড়াবো, কিন্তু স্বপ্ন পূরণ হচ্ছিল না। আমি তোমাকে অনেক ভালোবাসি রিহা, কিন্তু তুমি কেন আমার ভালোবাসা বুঝতে চাও না? কে বলেছে আমি তোমার ভালোবাসা বুঝি না? আমিও তোমার ভালোবাসা বুঝি। খুব তাড়াতাড়ি আমরা দুজন বিয়ে করব। আমি আর কোনো খারাপ পথে চলতে চাই না, আমি তোমার সাথে থাকতে চাই। তোমার সাথে থেকে আমি সব কিছু নতুন করে সাজাতে চাই। আমি তখন তাকে নিয়ে ঘুরতে বের হলাম। যখন ঘুরতে বের হব, তখন সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। সবাই হয়তো আমাদের সম্পর্কের কথা চিন্তা করছে। আমরা আগে অনেক ভালোভাবে চলাফেরা করতাম, আমাদের মধ্যে বন্ধুর মতন সম্পর্ক ছিল। আমরা দুজনে অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম। আজকে রিহাকে পাশে পেয়েছি, এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি ছিল। একটা রেস্টুরেন্টে গিয়ে দুইজন বসলাম। তখন আমি রিহার দিকে তাকিয়ে বললাম, জানো রিহা, আমি কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাইনি শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে। আমি বিশ্বাস করতাম একদিন তুমি আমার ভালোবাসা বুঝতে পারবে, এবং আমার সে স্বপ্নটা পূরণ হয়েছে। আমি আর অতীত নিয়ে কোনো কথা বলতে চাই না তৌসিফ। অতীত মনে করলেই আমার কষ্ট হয়। আমি তোমাকে কষ্ট দিয়েছি, এটা আমার মনে পড়ে বারবার। সেজন্যই আমি অতীত নিয়ে আর কোনো কথা বলতে চাই না। আমি শুধু সামনের দিনগুলো নিয়েই চিন্তা করতে চাই। কিন্তু আমার শুধু অতীতের কথা মনে পড়ে। অতীতে তোমার অপমানগুলোর কথা মনে পড়ে, আর এখনকার দিনগুলোর কথা মনে পড়লে আমি কতটা অসহায় ছিলাম তখন, আর আমি এখন কতটা পরিপূর্ণ। এইভাবেই আমি সারা জীবন তোমার পরিপূর্ণতার কারণ হয়ে থাকতে চাই। আমি সবসময় তোমার পাশে থাকতে চাই। এইভাবেই সবাই অনেক হাসি আনন্দে দিনগুলো কাটাচ্ছিল। ওদিকে অনেক দিন হয়ে গেল। এখন রিহাকে তার প্ল্যানটা পূরণ করতে হবে। সেজন্য রিহা প্রস্তুত হয়ে নিল। খুব তাড়াতাড়ি তাকে সব কিছু শেষ করতে হবে। রিহা তখন তার আব্বুর কাছে গেল, গিয়ে বলল, বাবা, অনেক দিন হয়ে গেছে, এখন আমাদেরকে আসল আঘাতটা করতে হবে। আমাদের প্ল্যান সাকসেসফুল করতে হবে। আমরা যেইটার অপেক্ষায় ছিলাম সেটা পূরণ করতেই হবে। তুমি অফিসের দিকটা দেখাশোনা করো, অফিসের সব কিছু আমাদের কাছে নিয়ে আসতে হবে। অফিস আমি দেখাশোনা করতেছি, আস্তে আস্তে কাগজগুলো সবগুলো আমার কাছে নিয়ে আসতেছি। তাড়াতাড়ি সব কাগজ আমার কাছে চলে আসবে। তাহলে তুমি এই কাজটা করতে থাকো। আমি ফুপার কাছে ফুপাকে এমনভাবে দুর্বল করতে হবে আমার প্রতি, যেন উনি আমাকে অনেক বেশি বিশ্বাস করেন। আর বাকিটুকু তুমি তো বুঝেই গেছো কিভাবে কি করতে হবে। হ্যাঁ রে মা, আমাদের হাতে কবে যে রাজত্ব আসবে আমি সেই অপেক্ষায় আছি। এরপর রিহা ফোন রেখে তৌসিফের বাবার রুমে গেল, গিয়ে তাকে জড়িয়ে ধরল। এরপর বলল, আমি একা থাকতে পারছি না ফুপা, আমি তৌসিফের কাছে যেতে চাই। তোমরা ওর সাথে আমার বিয়ের ব্যবস্থা করো। আমি খুব তাড়াতাড়ি তৌসিফকে বিয়ে করতে চাই। তৌসিফের বাবা অবাক দৃষ্টিতে রিহার দিকে তাকিয়ে আছে। রিহা তখন তাকে জড়িয়ে ধরে কান্না করে বলল, এই কয়েকদিন তৌসিফের সাথে থেকে তৌসিফকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আমি আগে কতটা খারাপ পথে ছিলাম, আমি সব কিছু থেকে ফিরে আসতে চাই। তৌসিফের ভালোবাসা পেয়ে আমি সব কিছু ভুলে যেতে চাই। আগের অন্যায় সব কিছু থেকে ফিরে আসতে চাই। আমার বিশ্বাস হচ্ছে না তুই আমার ছেলেটাকে বিয়ে করতে চাচ্ছিস। তোদের বিয়ের ব্যবস্থা করতেছি। ফুপা, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো তো? আমি যে অন্যায়গুলো করেছি সেগুলো ক্ষমা করেছো? আমার সব সময় মনে হয় আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি।
তুই যা করেছিস তা একটা অন্ধকার জগৎ থেকে করেছিস, সেই জন্য এসব কিছু নিয়ে আমার কোনো অভিযোগ নেই। তুই আমার ছেলেটাকে ভালোবেসে ফেলবি এটা আমি কোনোদিন ভাবতেও পারিনি। এটা আমি কোনোদিনও চিন্তাও করতে পারিনি এতটা ভালোবেসে ফেলবো। কিন্তু আস্তে আস্তে আমি আমার দুর্বলতার জায়গাটা বুঝতে পেরেছি। তৌসিফের প্রতি আমি কতটা দুর্বল সেটা আজ আমি বুঝতে পারছি। ওদিকে তাদের অফিসে অনেক বড় একটি কাজ এসেছে, সেই জন্য তৌসিফরা অনেক বেশি ব্যস্ত ছিল। কিন্তু আরিফ সাহেব সব কিছুর সমাধান করে দিল। তিনি নিজ দায়িত্ব নিয়ে কাজগুলো শেষ করলেন। এটা তৌসিফ এবং তার বাবার কাছে অনেক বড় একটি পাওয়া ছিল। এটা দেখার পর তৌসিফের বাবা অনেক বেশি খুশি হলেন। তৌসিফের বাবা তখন তৌসিফের সাথে পরামর্শ করে বসলেন। এরপর বললেন, তৌসিফ, আমি আরিফের কাজ করা এতদিন দেখে লক্ষ্য করতেছি আরিফ আগের মতো হয়ে গেছে। সেই জন্য আমি চাই আমার সম্পত্তির অর্ধেক ওকে দিয়ে দিতে, কারণ ও তোমার মায়ের ভাই হিসেবে অর্ধেক সম্পত্তি পাবে, এটা ওর অধিকার। হ্যাঁ আব্বু, এটা আমিও চিন্তা করছিলাম। আমি চাচ্ছিলাম ওনাকে ওনার সবকিছু বুঝিয়ে দিতে, কারণ উনি এই পরিবারের সন্তান হিসেবে অর্ধেক সম্পত্তি পাবেন। নানু আমাদেরকে সবকিছু দিয়েছেন বলে আমরা তা দখল করতে পারি না। আমি ওর সাথে কথা বলতে চাই, আরিফের সাথে কথা বলে ওকে ওর প্রাপ্যটা বুঝিয়ে দিতে চাই। আমি কারো সম্পদ অন্যায়ভাবে দখল করে রাখতে চাই না। সাথে রিহার সাথে তোর বিয়ের ব্যবস্থা করতে চাই। বাবা, আমি এখন বিয়ের জন্য প্রস্তুত নই। আমি আগে আমার অফিসের কাজগুলো শেষ করতে চাই, এরপর বিয়ে করব। আমি রিহাকে সবকিছু বলেছি, আমি 2 মাস পরে বিয়ে করব, কিন্তু আপাতত সবকিছু ওনাকে বুঝিয়ে দাও। আগে অফিসের কাজগুলো করি, এরপর বিয়ে করব। তোর যেরকম ভালো মনে হয় সেরকম করবি। আমি তোকে কোনো কাজের উপর জোর করিনি। আমি জানি আমার ছেলে যেটা করবে সেটা ঠিক কাজই করবে। এরপর তৌসিফ তার বাবার সাথে কথা বলে সবকিছু ব্যবস্থা করতেছে। রিহার বাবাকে সম্পত্তি দিয়ে দিবে, কারণ তিনি এই পরিবারের একজন সদস্য, তার মায়ের ভাই। সেই হিসাবে উনি অর্ধেক সম্পত্তি পাবেন। আগে তৌসিফরা একটি সন্দেহের মধ্যে ছিল, সেই জন্য সবকিছু আগলে রাখত। কারণ তৌসিফের বাবা তাকে বলতেন তিনি আরিফ সাহেবকে বিশ্বাস করতে পারছেন না, কিন্তু আরিফ সাহেব তাদের বিশ্বাস অর্জন করে নিয়েছে। তিনি প্রমাণ করে দিয়েছেন তিনি আগের মতো নেই, আগের থেকে পাল্টে গেছেন। এরপর তৌসিফ বাসায় ফিরে গেল। বাসায় ফিরে যাওয়ার পর সব কিছু সবাইকে বলল। ওদিকে রিহা তখন তার রুমের মধ্যেই বসেছিল। হঠাৎ করে শুনতে পেল তার ফুপা নাকি তাদের অর্ধেক সম্পত্তি দিয়ে দিবেন, কিন্তু রিহা অর্ধেক সম্পত্তি চায় না, তাদের পুরোটাই চায়। এতদিন যেমন তারা সবকিছু দখল করে নিয়েছিল, ঠিক সেই রকমভাবেই আমরা সবকিছুর মালিক হতে চাই। আমরা কেন অর্ধেক নেব? এতদিন যেমন তারা সবকিছু একা নিয়েছিল, সেই রকমভাবে এখন আমরা সবকিছু একা নিতে চাই। তাদেরকে ভাগ দিব কেন? নিচে যাওয়ার পর দেখলাম ফুপা বাবাকে ডেকে নিয়ে গেছেন। এরপর বললেন, আরিফ, আমি সবকিছু সমান ভাগে ভাগ করে নিয়ে এসেছি। এখানে আমি চাই না তোর সম্পত্তি দখল করে রাখতে। এখন বাবা কি বলবেন সবকিছু আগের থেকেই বলে দেওয়া আছে, সেই জন্য তিনি জানেন কি বলতে হবে। তখন তিনি বড় আব্বুর দিকে তাকিয়ে বললেন, না দুলাভাই, আমার এসব লাগবে না। আমি এরকমই ভালো আছি। আমি চাই না কোনো সম্পত্তি। এসব পাওয়ার পর আমি আবার হয়তো খারাপ পথে চলে যেতে পারি, সেই জন্য আমি চাই সব কিছু তোমার কাছে থাকবে। আমি তো এমনিতে সব কিছু ভোগ করতেছি, তাহলে এটার মালিকানা নিয়ে কি হবে? তৌসিফের বাবা তখন আরিফ সাহেবের কথা শুনে অনেক বেশি খুশি হলেন। তিনি চিন্তাও করতে পারছিলেন না আরিফ সাহেব এরকম কোনো কথা বলবে। তখন তিনি আরিফ সাহেবের দিকে তাকিয়ে বললেন, না ভাই, এটা আমি রেখে কোনো লাভ হবে না। এটা তোর প্রাপ্য, সেই জন্য আমি এটা তোকে দিয়ে দিতে চাই। আমি এটা আমার কাছে রাখতে চাই না, এটা রাখলে অন্যায় হবে, সেই জন্য আমি এটা তোকে দিয়ে দিতে চাই। তাহলে তো এটা আমারও নেওয়া অন্যায় হবে, কারণ এটা তোমার নামে লিখে দেওয়া হয়েছে, সেই জন্য এটার মালিক এখন তুমি। সেই জন্য আমি চাই এটা তোমার কাছে থাকুক। এটা আমি নিয়ে কি করব? তুমি প্লিজ এটা নেওয়ার জন্য আমাকে বলো না। আমি তখন চিন্তা করছি, সত্যিই মামা পাল্টে গেছে। আব্বু তখন মামার দিকে তাকিয়ে বললেন, আমি এটা না হয় না দিলাম, কিন্তু আমি একটা জিনিস তোর কাছে চাইবো, এটা তুই আমাকে দিতে হবে। কি বলছো দুলাভাই? আমি তোমার কাছে আবার কি চাইবো? তুমি আমাকে অর্ডার করো, তুমি যা বলবে আমি তাই মেনে নেব। তুমি কেন এরকম কথা বলতেছো? না, এটা তোর জিনিস, তোর কাছেই চাইতে হবে। আমি চাই রিহা মামুনির সাথে আমার ছেলের বিয়ে দিতে, তোর যদি কোনো আপত্তি না থাকে। আমার এতে কোনো আপত্তি নেই। আমি এটাতে আপত্তি কেন করব? তৌসিফের মতো ছেলে যদি আমার মেয়েকে বিয়ে করে, এটাই আমার জন্য অনেক বেশি কিছু। এটাতে বাধা দেওয়ার মতো কোনো সাহস নেই আমার। আচ্ছা ঠিক আছে,
তাহলে আমি ওদের বিয়ের ব্যবস্থা করতেছি। কয়েকদিন পর ওদের বিয়ে আমি দিয়ে দিব। এরপর তারা যে যার রুমে চলে আসলো। তৌসিফের অনেক বেশি খুশি লাগছিল, কারণ তার আর রিহার মধ্যে এখন আর কোনো বাধা নেই। এতদিন যে চিন্তায় ছিল সেই চিন্তা দূর হয়ে গেছে, এখন তার কোনো চিন্তা নেই। এভাবে আরও 4-5 দিন চলে গেল। হঠাৎ করে একদিন রিহা তৌসিফের কাছে আসলো। তৌসিফ তখন রুমের মধ্যেই বসেছিল। তার বাবা মা দুজনেই বাগানে ছিল, তারা সেখানে বসে গল্প করছিল। তৌসিফ তখন রিহার দিকে তাকিয়ে বলল, রিহা, তুমি এই সময় আমার রুমে কোনো দরকার? রিয়া আজকে তার প্ল্যান সাকসেসফুল করবে। রিয়া তখন তৌসিফের দিকে তাকিয়ে একটি হাসি দিয়ে ওর দিকে এগিয়ে যেতে শুরু করলো। রিয়া তখন তৌসিফকে জড়িয়ে ধরে বলল, তৌসিফ, তুমি একটাবার চিন্তা করে দেখো তো, যদি বাড়ির সবাই আমাকে ভুল বুঝে, সবাই তোমাকে বাড়ি থেকে বের করে দেয়, তাহলে তুমি কোথায় যাবে? রিহা, তুমি এসব কি বলছো? আমাকে কেন বাড়ি থেকে বের করে দিবে? আমি কি করেছি? তুমি কিছুই করনি, কিন্তু এখন তুমি করবে। এটার কারণেই তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। ফুপা আমাকে অনেক বেশি বিশ্বাস করেন এবং ভালোবাসেন। যদি শুনেন যে আমার সাথে তুমি খারাপ কিছু করার চেষ্টা করেছ, তখন কি হবে ভাবতে পারছো? তৌসিফ তখন কিছু একটা ভয় পেয়ে গেল। রিয়া এসব কি বলছে? তৌসিফ তখন তার দিকে তাকিয়ে বলল, রিহা, তুমি এসব কি বলছো? আমি কেন তোমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করব? তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে কয়েকদিন পরে, আমাদের বিয়ে কয়েকদিন পর। আমি কেন তোমার সাথে এখন জোর জবরদস্তি করব? তুমি না করলেও আমি করব এবং তোমাকে ফাঁসাবো, তোমাকে এই বাড়ি থেকে বের করে দিব। এটাই আমার মেন উদ্দেশ্য। সেই জন্যই এখন তুমি ফেসে যাবে। প্রস্তুত হয়ে নাও। এরকম কিছু করো না যাতে আমার সম্মান নষ্ট হয়। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আর তুমিও তোমাকে ভালোবাসো, তাই না? তাহলে এরকম কেন করছো? আমার সম্মান নষ্ট হলে তোমার কি একটুও কষ্ট লাগবে না? আমার কেন কষ্ট লাগবে? তোর কিছু হয়ে গেলে আমার কিছুই আসবে না, কারণ এখন থেকে এই সব কিছু আমাদের হয়ে যাবে। তুই কি ভাবছিস আমরা ভালো হয়ে গেছি, তাই না? আমরা শুধু এতদিন অভিনয় করছিলাম তোদের কাছ থেকে সব কিছু নেওয়ার জন্য। এখন আর আমাদেরকে কেউ আটকাতে পারবে না, তোদেরকে শেষ করে দিব। আমি ওর কথা বিশ্বাস করতে পারছিলাম না। রিহার দিকে তাকিয়ে আমি বললাম, রিহা প্লিজ এরকম করে বলো না। আমি তোমাকে বিশ্বাস করি, তুমি আমার সাথে এত বড় বেইমানি করতে পারো না। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার ভালোবাসা নিয়ে এভাবে খেলা করতে পারো না। আমি তোমাকে অন্তর থেকে ভালোবাসি। কিন্তু আমি তোকে ভালোবাসি না। আমি তোর সাথে এতদিন থেকে অভিনয় করছিলাম শুধুমাত্র তোকে শেষ করে দেবার জন্য। তুই আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছিস। আমার জীবনের সব আনন্দ তোরা বাবা ছেলে মিলে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিস। এখন আর তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। বলে রিহা তৌসিফের উপরে ঝাঁপিয়ে পড়ল। তৌসিফ তখন তাকে সরানোর চেষ্টা করছে, কিন্তু সে তৌসিফের উপরে ঝাঁপিয়ে পড়ে, চিৎকার করতে শুরু করলো। তৌসিফ তখন তার মুখ চেপে ধরল, কিন্তু রিহা তৌসিফকে ধাক্কা দিয়ে ফেলে দরজার কাছে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে চিৎকার করতে শুরু করলো। বাইরে থেকে সবাই চিৎকার শুনে তৌসিফের রুমের দিকে এগিয়ে আসলো। তৌসিফ তখন রিয়াকে গিয়ে থামিয়ে বলল, কেন এরকম করছো? আমার সম্মান নষ্ট হবে, সবাই আমাকে ভুল বুঝবে। তুমি এরকম করো না প্লিজ। তোকে আজকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আজকে তুই কারো সামনে আর মুখ দেখাতে পারবি না। নিজের চরিত্র নিয়ে অনেক বেশি অহংকার তোর, তাই না? আজকে তো সব কিছু শেষ হয়ে যাবে। রিহার চিৎকার শুনে বাইরে থেকে সবাই দরজা ধাক্কা দিতে শুরু করলো। তৌসিফ তখন তাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু রিহা তৌসিফের কথাই শুনছে না। তখন তৌসিফের বাবা এবং মামা দরজা ভেঙে ভিতরে ঢুকে গেল। তৌসিফ তখন তাদের দিকে তাকিয়ে আছে। রিহা তার জামার অনেক অংশ ছিঁড়ে ফেলেছে। এটা দেখার পর তৌসিফের বাবা তৌসিফের দিকে তাকিয়ে আছে। রিহা তৌসিফের বাবার কাছে গিয়ে বলল, তৌসিফ আমার সাথে কি করতে চেয়েছে? আমি ওকে ভালোবাসি, কিন্তু ও আমার সাথে এত বড় অন্যায় করবে এটা আমি কোনোদিনও ভাবতে পারি না। কয়েকদিন পর ওর সাথে আমার এমনিতেই বিয়ে হতো, কিন্তু এখন আমার সাথে জোর করে কিছু করার চেষ্টা। তোমরা আমাকে না বাঁচালে আজকে আমার সব কিছু শেষ হয়ে যেত। প্লিজ বিশ্বাস করো বাবা, আমি এসব কোনো কিছুই করিনি। আমাকে ফাঁসাতে চাচ্ছে। কেন এরকম করছে আমি কিছুই বুঝতে পারছি না। উপা, তুমি আমার কথা বিশ্বাস করো। তৌসিফ আমার সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করেছিল। সে আমাকে বলেছে সে নাকি আমাকে ভালোবাসে না, শুধুমাত্র আমাকে ব্যবহার করতে চেয়েছিল। তোমরা ওর সাথে আমার বিয়ে ঠিক করেছো, এটাও মেনে নিতে পারছে না, সেজন্য এমন করতে চেয়েছে। তোমরা প্লিজ আমার কথা বিশ্বাস করো। তোমরা বাইরে ছিলে, ও আমাকে রুমের মধ্যে ডেকে এনে খারাপ কিছু করার চেষ্টা করেছে। আমি তখন শুধু তার দিকে তাকিয়ে আছি।
মামা তখন আমার দিকে তাকিয়ে কিছুই বললেন না। আমি তখন তার এসব ব্যবহারের কিছুই বুঝতে পারছিলাম না। মামি তখন আমার কাছে এসে বললেন, তুমি আমাদের বিশ্বাস নিয়ে এইভাবে খেলা করলে? মামি প্লিজ আমার কথা বিশ্বাস করো, আমি এরকম কোনো কিছুই করিনি। ও আমাকে ফাঁসাতে চাইছে। ও কেন এরকম করছে সেটা ওকে জিজ্ঞাসা করো। আমি বুঝতে পারছি না ও কেন আমার সাথে এরকম করছে। তৌসিফ তখন তার আম্মুর দিকে তাকালো। তার আম্মু কান্না করে দিয়েছে। হয়তো তৌসিফের আম্মু বিশ্বাস করতে পারছে না। তখন তৌসিফের আব্বু তার কাছে হাসলেন, এসে বললেন, ছোটবেলা থেকে যা চেয়েছো তাই দিয়েছে, কোনোদিন কোনো কিছুতে বাধা দেয়নি। তুমি যেরকম ইচ্ছে সেরকম চলেছ, তোমার ইচ্ছে মতো সব কিছু করেছ। আমি নেহাকে বিশ্বাস করি, সে মিথ্যা কথা বলবে এটা কোনোদিন হতে পারে না। সাথে ওর অবস্থা দেখে বোঝা যাচ্ছে তুমি ওর সাথে খারাপ করার চেষ্টা করছিলে। কেন তুমি ওর সাথে এরকম করলে? আমি তোমার সাথে ওর বিয়ের ব্যবস্থা করছিলাম, এরপরেও তুমি কেন ওকে ধর্ষণ করার চেষ্টা করছিলে? আমি তখন বাবার দিকে তাকিয়ে আছি। বাবা এত বড় একটা কথা আমাকে বলতে পারলো? আমি তখন বাবার পায়ে ধরে কান্না করতে করতে বললাম, বাবা প্লিজ বিশ্বাস করো, আমি এরকম কোনো কাজ করিনি। তুমি তো আমাকে চেনো আমি কি রকম, আমি এরকম কোনো কাজ করতে পারি এটাকে তুমি বিশ্বাস করো? আমি এরকম কোনো কিছুই করতে চাইনি। আমি ওকে ভালোবাসি এবং এখনো ভালোবাসি, কিন্তু ও আমার সাথে এত বড় বেইমানি করবে এটা আমি ভাবতেও পারি না। হঠাৎ করে আরিফ সাহেব এসে তৌসিফকে মারতে শুরু করলেন। এতক্ষণ থেকে তিনি চুপচাপ দাঁড়িয়েছিলেন, কোনো কথা বলছিলেন না। তৌসিফ তখন তার মারগুলো সহ্য করে যাচ্ছিল, কোনো কিছু বলতে পারছিল না। আরিফ সাহেব তখন তৌসিফকে মারতে মারতে তৌসিফের বাবার কাছে গিয়ে বললেন, দুলাভাই, আমি ভালো পথে ফিরে আসতে চেয়েছিলাম এবং তুমি আমাকে সহযোগিতা করেছো ফিরে আসার জন্য। সেজন্য আমি সব কিছু ছেড়ে দিয়েছি, নতুন করে নিজের জীবন শুরু করতে চেয়েছিলাম। আমার মেয়েকে তোমার ছেলের হাতে তুলে দিতে চেয়েছিলাম। তুমি যেরকম বলেছো সেরকমই করেছি, কিন্তু আমার মেয়ের ইজ্জত নিয়ে টানাটানি করবে সেটা আমি কোনোদিন মেনে নেব না। এখন তুমি তোমার ছেলের বিচার করো। তৌসিফ তখন কোনো কথা বলছে না। এটা দেখার পর রিহা তৌসিফের বাবার কাছে গিয়ে বলল, ফুপা, আমি তৌসিফকে ভালোবাসতাম, কিন্তু তৌসিফ আমার সাথে এত বড় একটা অভিনয় করার পর আমি ওকে ঘৃণা করি। ওকে আমি আমার চোখের সামনে দেখতে চাই না। তোমরা যদি ওকে এই বাড়িতে রাখো তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দাও, নাহলে আমি আত্মহত্যা করব। আমি লোকের সামনে মুখ দেখাবো কি করে? সবাই আমাকে খারাপ কথা বলবে। কি বলছিস মা তুই? কেন আত্মহত্যা করবে? এরকম একটা ছেলেকে নিজের সন্তান বলে পরিচয় দিতে আমার লজ্জা লাগছে। যাকে আমি এত বেশি বিশ্বাস করতাম সে আমার সাথে এত বড় বেইমানি করবে, তোর বিশ্বাস নিয়ে খেলা করবে, এটা আমি কোনোদিন ভাবতেও পারিনি। তুই কেন ওই বাড়ি থেকে বের হয়ে যাবে? দরকার হয় ওই বাড়ি থেকে বের হয়ে যাবে, ওর এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। তখন তৌসিফের আম্মু তার আব্বুর কাছে আসলেন, এসে বললেন, আমার মনে হচ্ছে এখন আমাদের সবকিছু আগে ঠিকঠাক করে যাচাই করা দরকার, কারণ আমি ভাবতে পারছি না আমার ছেলে এরকম কোনো কাজ করতে পারে। আমার ছেলে এমন কাজ কোনোদিনও করতে পারে না। আমার কেন জানি মনে হচ্ছে আমার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করেছে সবাই। এই কথা শোনার পর আরিফ সাহেব অনেক বেশি রেগে গেলেন। তৌসিফের আম্মুর দিকে তাকিয়ে পড়লেন, আপু, তুমি এটা কিভাবে বলতে পারলে? তুমি কি বলছো আমার মেয়ে মিথ্যা কথা বলছে? কোন মেয়ে নিজের ইজ্জত নিয়ে মিথ্যা কথা বলবে? এটা তুমি চিন্তা করলে কিভাবে? তুমি আমাদের মিথ্যাবাদী বলতেছো। তুমি যদি আমাকে মিথ্যাবাদী এবং আমার পরিবারকে মিথ্যাবাদী বলতে চাও তাহলে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। এই বাড়িতে থাকতে চাই না। তোমরা তো সারা জীবন বলো আসলে তোমরা অন্যায় থেকে দূরে থাকার চেষ্টা করো, ন্যায়ের পথে চলার চেষ্টা করো। কেন আজকে নিজের সন্তানের এরকম কাজ করার পরেও ক্ষমা করে দিতে চাইছো? নাকি সবার বেলায় অন্যায় করলেও শাস্তি পেতে হবে, কিন্তু তোমাদের সন্তানের বেলায় সেটা ভিন্ন? এই কথা শোনার পর তৌসিফের বাবা তৌসিফের দিকে এগিয়ে আসলেন, এসে তৌসিফের গালে থাপ্পড় দিতে দিতে বললেন, আমি কোনোদিন কারো কাছে অপমানিত হইনি এবং কোনোদিন হব না, এটা আশা করেছিলাম। কিন্তু তুই আমার সম্মান নিয়ে এটা করবি এটা আমি কোনোদিন ভাবতেও পারিনি। আমার শ্বশুর বাড়ির লোকের সামনে আজ তুই আমাকে অপমানিত করলি। তোকে আমি আর আমার চোখের সামনে দেখতে চাই না। আরিফ, তুই কোনো চিন্তা করবি না। এই ছেলেকে আমি আর আমার বাড়িতে রাখবো না। একে বাড়ি থেকে বের করে দিতে হবে। ওকে এই বাড়িতে রাখলে এই বাড়ির সম্মান নষ্ট হবে। বাবা, এটা তুমি কি বলছো? আমি কিভাবে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাব? তোমরা ছাড়া আমার কে আছে বলো? এই বাড়ি ছেড়ে বেরিয়ে গেলে আমি কোথায় যাব, কি করব? আমার তো কিছুই থাকবে না। তুমি প্লিজ আমাকে ভুল বুঝছো না। আমি এরকম কোনো কিছুই চাইনি। তুমি আমাকে চেনো ভালো করে, এরপরও কেন তুমি এরকম করে বলছো? বিশ্বাস করেছিলাম বলেই তো তুই এত বড় একটা অন্যায় করতে পারলি। আমি তোকে বিশ্বাস করতাম,
কিন্তু আমার বিশ্বাস নিয়ে এইভাবে খেলা করবি এটা আমি কোনোদিন ভাবতেও পারিনি। তুই আমার সামনে থেকে চলে যা, তোকে আমি আমার সামনে দেখতে চাই না। যদি আমার সামনে দাঁড়াস তাহলে তোকে এই বাড়ি থেকে জ্যান্ত ফিরে যেতে দিব না, এই বাড়িতেই তোর লাশ পড়ে থাকবে। এই কথা শোনার পর আমি আম্মুর কাছে চলে গেলাম। গিয়ে কান্না করতে করতে আম্মুকে জড়িয়ে ধরে বললাম, আম্মু তুমি কোনো চিন্তা করো না, একদিন আমি আমার সত্যতার কথা প্রমাণ করব। একদিন আমি সবার কাছে প্রমাণ করে দিব যে আমি মিথ্যাবাদী নই। সবাই আমার সাথে বেইমানি করার চেষ্টা করছে, তুমি কোনো চিন্তা করো না, আমি চলে যাচ্ছি। না বাবা, আমি তোকে বিশ্বাস করি। তুই এই কাজ কোনোদিনও করতে পারিস না, সেটা আমি জানি। ওরা তোকে ফাঁসানোর চেষ্টা করছে, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি না। এই বাড়ি ছেড়ে তুই চলে গেলে আমি বাঁচতে পারবো না। তুই আমার একমাত্র সন্তান, তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি, এটা কোনোদিন হতে পারে না। নাজমা, আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি যদি এই ছেলেকে এই বাড়িতে রাখতে চাও তাহলে তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ হয়ে যাবে। তুমি জানো আমি আমার সম্মানের জন্য সব কিছু করতে পারি, তুমি আমার সম্মান নিয়ে খেলা করতে পারো না। ও অন্যায় করেছে, অন্যায়ের শাস্তি ওকে পেতেই হবে। বাবা তোমাকে কিছুই করতে হবে না, আমাকে কোনো শাস্তি দিতে হবে না, আমি চলে যাচ্ছি। তুমি মনে রেখো আমি একদিন আমার নির্দোষ থাকার বিষয়টা প্রমাণ করব। যেদিন আমি প্রমাণ করতে পারবো সেদিন জানি না কি হবে, তবে সেদিন আমি সবার সামনে দাঁড়িয়ে আমার সত্যতার কথাটা বলতে পারবো। বলে আমি সেখান থেকে চলে আসলাম। কোনো কিছু ভালো লাগছে না, কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। বাড়ি থেকে বেরিয়ে আসার সময় অনেক বেশি কান্না করেছি, পেছনে ফিরে তাকাইনি, কারণ পেছনে ফিরে তাকালে আরো বেশি কষ্ট হবে। সেজন্য বাইরে চলে আসলাম। এখন আমি কি করব? আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। এখন আমি কোথায় যাব কিছুই ভাবতে পারছি না। আমাকে কিছু একটা করতে হবে। সন্ধ্যা হয়ে গিয়েছে, আমি এখনো রাস্তায় রাস্তায় হাঁটছি। কোথায় যাব কি করব কিছুই ভাবতে পারছি না। আমি তখন আমার বন্ধু রাজীবের বাসায় চলে গেলাম। ও আমাকে দেখে অনেক বেশি আশ্চর্য হলো। ও বিশ্বাস করতে পারছিল না আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে। আমি তখন তাকে সবকিছু খুলে বললাম। এটা শোনার পর সে আমাকে বলল, আমি তোকে অনেকবার বলেছিলাম এই মেয়েটা থেকে দূরে থাকবি। ওই মেয়েটার কাজ সম্পর্কে আমরা ভালো করে ধারণা আছে। ওই মেয়েটাকে যে করে হোক শাস্তি দিব। তুই এইসব ভালোবাসার নামে মিথ্যা অভিনয় থেকে দূরে থাকবি। আমি বুঝতে পারছি না দোস্ত, কি হবে এখন? আমার সবকিছু শেষ হয়ে গেল। বাবা মা আমাকে অবিশ্বাস করবেন এটা আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। তারা আমাকে সারা জীবন আগলে রেখেছেন, আজকে তারাও আমাকে ভুল বুঝলো। এটা আমার কাছে কতটা কষ্টের সেটা আমি তোকে বলে বোঝাতে পারবো না। তুই কোনো চিন্তা করবি না দোস্ত, একদিন আঙ্কেল আন্টি বুঝতে পারবে তারা যে ভুল সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আপাতত তুই আমাদের বাসায় থাকবি, তোকে আমি বাইরে যেতে দেব না, এখানেই থাকবি। এখান থেকে যা করার তা করবি। না দোস্ত, আমি তোর বাসায় থাকতে পারবো না। আঙ্কেল আন্টি কি মনে করবে? আঙ্কেল আন্টির অসুবিধা হবে এটা আমি মেনে নিতে পারবো না। আমি নিজের যে কোনো একটা ব্যবস্থা কিছু করে নিব। তুই আমার জন্য এত বেশি টেনশন করবি না। তুই এটা কিভাবে বলতে পারলি দোস্ত? তুই আমার বাবা মাকে চিনিস না? তারা কি আমাকে আর তোকে কোনোদিন আলাদাভাবে দেখেছে? তারা তো আমাদেরকে একই ভেবেছেন। আমি যেমন তাদের সন্তান, তুইও তো তাদের সন্তান। আমার বাবার অপারেশনের সময় তুই এত বড় সহযোগিতা করলি, এরপরেও এরকম বলতেছিস? একটু পর রাজীবের বাবা মা আসলেন। তারা তৌসিফকে দেখে অনেক বেশি খুশি হলেন। এরপর তৌসিফ রাজীবের বাবা মাকেও সবকিছু খুলে বলল। তারা তৌসিফের এই রকম ঘটনা শুনে অনেক বেশি কষ্ট পেয়েছেন। তাদের বাড়ির আরও একজন সদস্য সে কোথায় আছে সেটা তৌসিফ নিজেও জানে না। সে হচ্ছে মেঘা, তৌসিফের থেকে 1 বছরের বড়। তৌসিফ যে ভার্সিটিতে পড়তো মেঘা ওই ভার্সিটিতে পড়তো। সব সময় ভার্সিটিতে প্রথম হতো। ওর রেজাল্ট সব সময় পুরো ভার্সিটির মধ্যে সেরা হতো। সেই জন্য ভার্সিটির সবাই তাকে অনেক বেশি ভালোবাসত। তৌসিফ তখন রাজীবের সাথে কথা বলতে শুরু করলো। এখন রাজীবকে নিয়ে কোনো কিছু একটা করতে হবে, তাকে এইভাবে বসে থাকলে চলবে না। ওদিকে মেঘা তখন রুমের মধ্যে ঘুমিয়েছিল, সে কিছুই জানে না রিহা বাড়িতে কি হয়েছে। তখন মেঘা তাড়াতাড়ি উঠে গেল, রাজীবকে নিয়ে শপিংয়ে যাবে। সেজন্য রাজীবের রুমে গেল, গিয়ে দেখে ছেলেটা কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। এটা দেখার পর তো মেঘা অনেক বেশি রাগ হলো। এটা কে আগেই বলেছিল রেডি হয়ে থাকতে। মেঘা তখন কম্বলের উপর দিয়ে তাকে মারতে শুরু করলো, কিন্তু কীরকম অদ্ভুত মনে হচ্ছিল তার কাছে। হঠাৎ করে কেউ কম্বলের নিচ থেকে মাথা বের করলো। এটা দেখার পর মেঘা চিৎকার দিয়ে উঠল। তাকিয়ে দেখে তার ভাইয়ের বন্ধু তৌসিফ। আমি তখন তাকিয়ে আছি, আমি কি করলাম এইটা আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, আরে তৌসিফ তুমি কখন আসলে? আমি বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম রাজীব, সেই জন্যই ভাবে মেরেছি। প্লিজ কিছু মনে করো না।
আমি তখন মেঘা আপুর দিকে তাকিয়ে আছি। ওনার শরীরে ওড়না পর্যন্ত নেই, উনি মনে হয় মাত্রই ঘুম থেকে উঠে এসেছেন। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, এরকম ভুল হতেই পারে, তাই আমি কিছু মনে করিনি, কিন্তু এভাবে মারার প্ল্যান করেছিলে কেন? আমি তখন আমার পুরো শরীরের দিকে তাকালাম। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, সেটা তোমাকে পরে বলা যাবে, এখন আমাকে যেতে হবে, ওকে খুঁজে বের করতে হবে। বলে ওর সামনে থেকে আমি দৌড়ে চলে আসলাম। আমার অনেক লজ্জা লাগছিল। ওকে সে অনেক আগে থেকে পছন্দ করি, কিন্তু কোনোদিন তার সামনে বলতে পারিনি, কারণ সে তার চাচাতো বোনকে ভালোবাসে। এটা মেনে নিতে পারছিলাম না। বাবা মা আমাকে বিয়ের জন্য অনেক চাপ দিয়েছিলেন, কিন্তু আমি বিয়ে করতে চাচ্ছিলাম না, কারণ আমি যে একজনকে ভালোবাসি, সেটা হচ্ছে তৌসিফ। কিন্তু সে আমার থেকে বয়সে ছোট, সেই জন্য তার সাথে আমার কোনো দিন সম্পর্ক হবে না, সেটা আমি জানতাম, কিন্তু নিজের মনকে বোঝাতে পারতাম না। এভাবেই দেখতে দেখতে 3 দিন চলে গেল। রাজীবের বাড়িতে তৌসিফের 3 দিন থাকাও হয়ে গেল। এখন সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এই 3 দিন বাসা থেকে বেরও হয়নি। তবে তৌসিফ মেঘার ব্যবহারে অনেক বেশি অবাক হয়েছে সে। তৌসিফ অনেক বেশি কেয়ার করছিল, কেন করছিল সেটা তৌসিফ বুঝতে পারছিল না। কিন্তু এখন তৌসিফ আর এই বিষয় নিয়ে চিন্তা করতে চায় না, কারণ তৌসিফ যে আঘাতের শিকার হয়েছে সেটা বড্ড ভয়ঙ্কর। তৌসিফ একদমই ভেঙে পড়েছে। তখন রাজীব আর মেঘা তৌসিফের কাছে এসে বলল, দোস্ত, আমাদের এভাবে বসে থাকলে হবে না, যে করে হোক তোদের সব কিছু ফিরিয়ে আনতে হবে, সেটার জন্য তোকে লড়াই করতে হবে। তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে কিছুই হবে না। চল আমরা সবাই মিলে কিছু একটা করি। হ্যাঁ তৌসিফ, আমিও এইটাই চাই, তুমি কিছু একটা করো। তুমি এভাবে বসে থাকলে হবে না, আঙ্কেল আন্টিকে বাঁচাতে হবে। তোমার মামা মামি মিলে যদি তোমার বাবা মাকে কিছু একটা করে ফেলেন, তাহলে তুমি নিজেকে ক্ষমা করতে পারবে না, সেই জন্য আগে থেকে ব্যবস্থা নিতে হবে। কিন্তু আমি কি করব, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি এভাবে বসে থাকতে থাকতে একদম বিরক্ত হয়ে গিয়েছি। আমার কিছুই করার নেই, আমি কি করব সেটাই চিন্তা করতে পারছি না। তুই তো এতদিন অফিসে বসেছিলি, অফিসের ব্যাপারে ধারণা আছে। চল আমরা সবাই মিলে ব্যবসা শুরু করি। আস্তে আস্তে আমাদের ব্যবসা বড় হলে ওদেরকে শেষ করে দেব। কিন্তু ব্যবসা শুরু করতে গেলে তো অনেক টাকার প্রয়োজন, সেই টাকা আমি কোথা থেকে পাবো? আমাদের কাছে তো কোনো টাকা, আর তোর বাবা মায়ের কাছ থেকে আমি টাকা মরে গেলেও নিব না। টাকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমার অ্যাকাউন্টে কিছু টাকা আছে, এই টাকাগুলো তোমরা নিয়ে ব্যবহার করতে পারো। আমিও তোমাদের সাথে থাকতে চাই। হ্যাঁ দোস্ত, আমরা সবাই মিলে যদি শুরু করি তাহলে আমাদের কেউ আটকাতে পারবে না। আমরা সবাই মিলে চল শুরু করি। আমার বিশ্বাস আমরা পারবো। আমরা যদি ব্যবসা শুরু করি তাহলে তারা আমাদের কাছেও আসতে পারবে না। আমি জানি আরিফ আঙ্কেল আবার তার কাজ করা শুরু করবে। তিনি যে পথে গিয়েছেন সেই পথ থেকে কোনো মানুষ ফিরে আসতে পারে না, তাই তিনিও জুয়া খেলা আবার শুরু করবে। কিন্তু এটা আমার কাছে কিরকম জানি লাগছে। আপুর টাকা নিয়ে আমি ব্যবসা করব কিভাবে? যদি ব্যবসা না হয় তাহলে ওনার টাকাটা নষ্ট হয়ে যাবে। আমি এটা করতে পারবো না। ওনার টাকা নিয়ে ব্যবসা করা আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব না তৌসিফ? আমি চাই তুমি আমার টাকা নিয়ে ব্যবসা করো। আমার টাকা চলে গেলে আমার কোনো দুঃখ নেই, এটা বাবা আমার জন্য আলাদা করে রেখেছেন। আর আমার কলেজ ইউনিভার্সিটির সব জায়গায় স্কলারশিপের টাকা, কিন্তু আমি এটা খরচ করিনি কোনো দরকারে কাজে লাগানোর জন্য, এবং তোমার বিপদে সেটা সবচেয়ে বড় দরকার। সেই জন্য আমি চাই তোমাকে সহযোগিতা করতে। তুমি প্লিজ না করো না। এরপর ওরা 3 জন মেঘার বাবা মায়ের সাথে কথা বলল। ওনারা রাজিও হয়ে গেলেন। তৌসিফ তাদের কোম্পানির যে ব্যবসা করত সেই ব্যবসাই শুরু করবে, কারণ এই ব্যাপারে তার ভালোভাবেই ধারণা আছে। সেজন্য তৌসিফ শুরু করলো তাদের নতুন অফিস আগের মতন নেই, আগের মতো কাস্টমারও নেই, কোনো বড় কাজও নেই। যে করেই হোক এখন সব কিছু আগের মতো করতে হবে, কিন্তু এটা এত তাড়াতাড়ি করা সম্ভব নয়। ওই দিকের কী অবস্থা সেটাও জানে না সে। তবে তারা 3 জন মিলে এই কাজটা শেষ করতে পারবে না। কিন্তু এখন তারা যে নতুন কোনো মানুষকে নিয়োগ দিবে সেই টাকাটাও নেই, কারণ নতুন করে মানুষ নিয়োগ দিতে গেলে তো তাদেরকে বেতন দিতে হবে। সেই টাকাটা তারা কোথায় পাবে? এখন তাদের কোনো প্রফিট হচ্ছে না। সেজন্য তারা 3 জন মিলে অক্লান্ত পরিশ্রম করলো। একদম শুরু থেকে ডেলিভারি করা পর্যন্ত সব কাজ তারা করত। মেঘা তাদের সাথে মিলে এমনভাবে কাজ করতো মনে হতো না সে একটি মেয়ে মানুষ। ওদিকে রিহার বাবা এসব কিছুর ব্যবস্থা করে ফেলেছেন। এখন তৌসিফের বাবার কাছ থেকে শুধু সাইনটা নিতে হবে।
এরপর এই বাড়িটা রিহাদের দখলে চলে আসবে। তৌসিফের বাবা মা দুজনেই অনেক বেশি ভেঙে পড়েছেন, সেই জন্য তাদেরকে রাজি করা যাবে। আরিফ সাহেব কাগজপত্র সবকিছু রেডি করে তাদের কাছে চলে গেল। রিহা তখন তার বাবার পিছন পিছন তৌসিফের রুমে গেল। আরিফ সাহেব তৌসিফের বাবার কাছে গিয়ে বললেন, দুলাভাই, আমাদের ব্যবসাটাও তো নষ্ট হয়ে যাবে, সেজন্য আমি চাচ্ছিলাম আমি ব্যবসাটা আবার নতুনভাবে শুরু করি। সব কিছু থেমে গেলে তো আমাদের ব্যবসার লস হয়ে যাবে। কি করব আরিফ, আমার সব কিছু শেষ হয়ে গেছে, আমার কিছুই ভালো লাগছে না। আমার ছেলে আমার সাথে এরকম কাজ করবে এটা আমি কোনোদিন ভাবতেও পারিনি। তুই সব কিছু কিছুদিন দেখাশোনা কর, আমি এইসব কিছু থেকে কিছুদিন দূরে থাকতে চাই। আচ্ছা দুলাভাই, তুমি এই পেপারে একটা সাইন করে দাও। এই পেপারটা আমাদের অফিসের একটা ব্যাপারে, তুমি চাইলে পুরো কোর্টে দেখতে পারো। আমি এটা রেডি করে এনেছি, নতুন একটা ডিল হবে। কিন্তু তৌসিফের বাবা কোনো কিছু না দেখে সাইন করে দিলেন। এরপর তারা সেখান থেকে বেরিয়ে এসে চিৎকার করে হাসতে শুরু করলো, কারণ এখন সব কিছু তাদের হয়ে গেছে। তারা আগে থেকেই সব কিছু প্রস্তুত করে রেখেছিল। যদি তৌসিফের বাবা সাইন নাও করতো, এরপরে তারা এটা ঠিকই তাদের কাছ থেকে নিয়ে আসতে পারত। তারা তৌসিফের বাবা সাইন নকল করার বিষয়টা ক্লিয়ার করেই রেখেছিল, কিন্তু তাদের কিছুটা করতে হয়নি। তৌসিফের বাবা নিজেই সাইন করে দিয়েছেন। এভাবে 2-3 দিন কেটে গেল। সব কিছু তারা ঠিক করেই নিল। এখন আসল খেলাটা খেলতে হবে। তৌসিফের বাবা মা তখন বসেছিল। রিহাদ তার আব্বু আম্মুকে নিয়ে তাদের সামনে গিয়ে বলল, কি ব্যাপার, এখানে বসে আছো কেন? বাসার কাজকর্মগুলো কে করবে? ব্যবসা ভালো চলছে না, কাজকর্ম কিন্তু করতে হবে। যাও বাজার নিয়ে আসো। আরিফ সাহেব এমন কথা শুনে তৌসিফের বাবা তার দিকে তাকালেন। আরিফ সাহেব তখন একটি কাগজ বের করে তৌসিফের বাবা মায়ের সামনে ধরে বলল, তোমরা কি ভেবেছিলে আমি সব কিছু ছেড়ে দিয়েছি? না, আমি এতদিন থেকে শুধু অভিনয় করেছিলাম তোমাদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। এতদিন আমি আমার প্রতিশোধ নিতে পেরেছি। আমি অনেক দিন থেকে স্বপ্ন দেখছিলাম এই বাড়িটা আমার হয়ে যাবে, অফিস সব কিছুর মালিক হয়ে যাব আমি, কিন্তু কিছুতেই পারছিলাম না তোমাদের কারণে। সেজন্য আস্তে আস্তে সব কিছু আমার কাছে নিয়ে এসেছি। এখন তোমরা এই বাড়িতে আমার আন্ডারে থাকবে। এই বাড়ির মালিক এখন সব কিছু আমি। হা হা হা। এই কথা শোনার পর তৌসিফের বাবা অনেক বেশি রেগে গেলেন। কাগজগুলো হাতে নিয়ে পড়তে শুরু করলেন। দেখলেন সবকিছু আরিফ সাহেবেরই হয়ে গেছে। এটা দেখার পর তৌসিফের বাবা রিহার দিকে তাকিয়ে বললেন, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি এত বড় একটা বেইমানি করবে এটা আমি কোনোদিন ভাবতেও পারিনি। তাহলে তোমরা সব কিছু প্ল্যান করে করেছ? আমার ছেলে কিছুই করেনি, এরপরেও তোমরা আমার ছেলেকে এভাবে ফাঁসালে? এত কিছু এখন চিন্তা করতে চাই না মিস্টার রফিক চৌধুরী। এখন থেকে তোমরা এই বাড়ির কাজের লোকের মতোই থাকবে। যদি বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করো তাহলে কিন্তু বাড়ি থেকে বের করে দিব। রুহা, তোমাকে এখন এই বাড়ির মেয়ে বলতেই আমার লজ্জা লাগতেছে। আমার ছেলেটা তোমাকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু তুমি আমার ছেলের সাথে বেইমানি করলে। আমি আগেই বলেছিলাম, তুমি সবকিছু না দেখে আমার ছেলেকে বাড়ি থেকে বের করে দিলে। এখন কাজ করতে শুরু করো, না হলে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো। এই বাড়িতে আর কাউকেই ফ্রিতে খাওয়ানো হবে না। বলে রিহার আম্মু গিয়ে তৌসিফের আম্মুকে ধাক্কা দিল। তিনি কিছুটা দূরে গিয়ে পড়লেন। এরপর তারা দুজনে রিহার দিকে তাকিয়ে আছেন। এটা দেখার পর রিহার আব্বু এগিয়ে গিয়ে বলল, কি ব্যাপার, এখনো এখানে দাঁড়িয়ে কি করছো? তাড়াতাড়ি যাও, বাজার থেকে বাজার নিয়ে আসো। আসার পর পুরো বাড়িটা পরিষ্কার করবে। এভাবে বসে খেলে আর চলবে না। শরীরটাকে কি বানিয়েছ? সব কাজকর্ম করো, আস্তে আস্তে সব কিছু ঠিক হবে। এই কথা শোনার পর তৌসিফের আব্বু কান্না করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গেল বাজারের ব্যাগ নিয়ে। এখন থেকে সবকিছু রিহাদের হয়ে গেছে। রিহাদ যে কি আনন্দ লাগছে সেটা সে বলে বোঝাতে পারবে না। তাদের এই অবস্থা দেখার জন্য অনেক দিনের স্বপ্ন ছিল রিহার, কিন্তু তার স্বপ্ন পূরণ হবে এটা সে ভাবতেও পারেনি। এরপর তারা সবাই মিলে তৌসিফের বাবা মায়ের উপরে শুরু করলো নির্মম অত্যাচার। তারা যে প্ল্যানটা করেছিল সেটা তারা আস্তে আস্তে তাদের উপর প্রয়োগ করছে। তারা এভাবে বসে বসে খেতে পারবে না। তারা যেমন আমাদের উপর অত্যাচার করেছিল তার চেয়ে 1000 গুণ বেশি অত্যাচার আমরা তাদের উপর করব। সেই জন্যই তো তাদের সাথে চাকরের চেয়ে আরও খারাপ ব্যবহার করতে শুরু করলো। এটা তারা সহ্য করে থাকছিল, কারণ তারা এই বাড়ি ছেড়ে যেতে চায় না। এ বাড়ি ছেড়ে তারা কোথায় যাবে? তাদের ছেলেকেও তো আমরা বাড়ি থেকে বের করে দিয়েছি। তৌসিফ এখন কোথায় গেছে সেটা কেউই জানে না। হয়তো কোথাও আত্মহত্যা করে মারা গেছে। এই কষ্ট কিভাবে সহ্য করবে?
কিন্তু এখন আমাদের মালিকানায় সব কিছু আছে, আমাদেরকে সব কিছু ধরে রাখতে হবে, কিছুতে এগুলো হারিয়ে ফেলা চলবে না। ওদিকে তৌসিফ, মেঘা আর রাজীব অনেক কষ্ট করছিল। তাদের কোনো কর্মচারী ছিল না, তারা তিনজন মিলে সব কিছুই করছিল। তৌসিফ অবাক হলো তাদের কাজ দেখে। মেঘা আর রাজীব যেন মনে হচ্ছিল কর্মচারীর মতো কাজ করে যাচ্ছে। তৌসিফকে তারা তেমন কোনো কষ্টের কাজ করতে দিচ্ছিলেন না। এটা তৌসিফের কাছে অনেক খারাপ লাগলো। এভাবে দেখতে দেখতে 1 মাস কেটে গেল। তাদের কোম্পানিতে মোটামুটি ভালোই লাভ হলো। আজকে প্রথম মাসের সব হিসেব করতে তারা তিনজনেই বসেছে। তখন মেঘা বলল, আমি বলেছিলাম না আমরা শুরু করলে আমরা পারবো। এখন আমরা সব কিছু ঠিকঠাক করতে পারছি। প্রথমে অসুবিধা হলেও এখন আর কোনো অসুবিধা হচ্ছে না। এখন আমাদের কিছু লোক নিয়োগ দিতে হবে। হ্যাঁ আপু, তুমি ঠিক কথা বলেছ। এখন আমাদের কিছু মানুষ আমাদের অফিসে আনতে হবে। আমরা এভাবে তিনজন মিলে করতে পারবো না। এভাবে আমরা কোনোদিন বড় জায়গায় যেতে পারবো না। আমাদেরকে সবকিছু বড় করে শুরু করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখতেছি কি করা যায়। আমি কালকে একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে দেব। কালকে থেকে লোক নিয়ে দেওয়া শুরু করব। কিন্তু বেশি মানুষ তো প্রথমে নিয়োগ দিতে পারবো না, তাই প্রথম 10 জন দিয়ে শুরু করি। আস্তে আস্তে আমাদের সব কিছু বাড়বে। পরের মাসে আরও 10 জন নিব। এরপর ইন্টারভিউয়ের মাধ্যমে তারা 10 জন লোককে বাছাই করলো, যারা কাজে পারদর্শী। তাদেরকে নিয়ে তৌসিফ নিজের কাজ শুরু করলো। এখন তাদেরকে যে করেই হোক সব কিছু বড় পর্যায়ে নিয়ে যেতেই হবে। ওদিকে মেঘা তৌসিফের সাথে মিলেমিশে কাজ করতে পারছিল। এটাই তার কাছে অনেক বড় বিষয় ছিল। মেঘা সবসময় তার আশেপাশে থাকতে চেয়েছে এবং আজকে সেটা সে পেরেছে। এটা মেঘার কাছে অনেক ভালো লাগছিল। মেঘা অফিসের কাজ বুঝতে পারত না। তখন রাজীব এবং তৌসিফ দুজনে মিলে মেঘাকে বুঝিয়ে সব কিছু দিয়ে দিত। মেঘাও এখন অফিসের অনেক বিষয় বুঝতে পেরেছে। সে জানে না সে তৌসিফকে কোনদিন বলতে পারবে কিনা সে যে তাকে ভালোবাসে, কিন্তু মেঘা তৌসিফের পাশে সব সময় থাকতে চায়, তার থেকে দূরে যেতে চায় না। তৌসিফ তখন অফিসে কাজ করছিল। তখন হঠাৎ করেই একজন লোক তাদের কাছে আসলো। তারা চিনতে পারলো না তাকে। তখন লোকটা তাদের সামনে এসে বসে বললেন, আমি রায়ান খান, খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ মালিক। আমি আপনাদের প্রোডাক্টগুলো দেখেছি, খুব ভালো প্রোডাক্ট। আমার কোম্পানির জন্য এটা খুবই উপকারী। সেজন্য আমি আপনাদের সাথে সরাসরি ডিল করতে চলে আসলাম। আপনারা যদি আমার সাথে কাজ করতে চান তাহলে করতে পারেন। আমি তখন তার দিকে তাকালাম, কারণ খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সাথে আমাদের আগেও কাজ করার অভিজ্ঞতা আছে, কিন্তু এই কোম্পানি নিয়ে কাজ করার কোনো অভিজ্ঞতা নেই। তিনি আমাকে চেনেন না, আমার বাবার সাথে তারা কাজ করেন। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, অবশ্যই, কেন নয়, আমি আপনার সাথে কাজ করতে রাজি। বলেন কিভাবে কাজ করবেন। আসলে আমি এতদিন থেকে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সাথে ডিল করে আসছিলাম, কিন্তু হঠাৎ করে গত মাসে আমার ভরাডুবুরি হয়। আমার প্রায় 2 কোটি টাকা লস হয় ওনাদের কারণে। ওনারা আগে অনেক ভালো মাল বিক্রি করতেন, কিন্তু হঠাৎ করে রফিক চৌধুরী নিজের দায়িত্ব থেকে সরে গিয়ে ওনার শালাকে সব কিছু বুঝিয়ে দিয়েছেন। সেই জন্য কি থেকে কি করে ফেললেন, আমার এত টাকা লস হয়েছে। সেজন্য আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছি। এই কথা শোনার পর আমি তার দিকে তাকিয়ে আছি। অনেক বেশি কষ্ট হলো। আমার বাবার দায়িত্ব ছেড়ে দিয়েছেন, এটা কোনোদিনও হতে পারে না। মামা হয়তো সবকিছু আমার বাবার কাছ থেকে কেড়ে নিয়েছেন। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি শুধু আমাদের অর্ডারটা দিয়ে দিন, আপনার কাছে সময় মতন প্রোডাক্ট পৌঁছে যাবে। আপনি কোনো চিন্তা করবেন না, আর কোয়ালিটি নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আমরা সর্বোচ্চ কোয়ালিটি দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আপনাদের মালগুলো আমি দেখছি অনেক ভালো মাল, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আমার সব লিস্ট আপনাদের কাছে দিয়ে দিচ্ছি, আর অ্যাডভান্স আপনাদেরকে 2 লক্ষ টাকা দিলাম। বাকি 10 লক্ষ টাকা কালকের মধ্যে পেয়ে যাবেন, আর মাল পৌঁছে গেলে সাথে সাথে আপনাদের বাকি 60 লক্ষ টাকা দিয়ে দিব। এরপর উনি ওখান থেকে চলে গেলেন। তৌসিফ তখন বসে বসে চিন্তা করতে শুরু করলো। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তার বাবা সব কিছু কেড়ে নিয়েছে, এটা কোনোদিনও হতেই পারে না। সব কিছু ফিরিয়ে আনতে হবে। তাকে এভাবে চিন্তায় দেখে রাজীব আর মেঘা তার কাছে এসে বলল, আজকে আমাদের অফিসের জন্য কত বড় একটা সৌভাগ্য, সেইটা কি তুমি বুঝতে পারছো না? তুমি এখনো কেন মন খারাপ করে বসে আছো? তোমার বাবা মার সব কিছু আমরা ফিরিয়ে আনবো, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ দোস্ত, তোর কিছু চিন্তা করতে হবে না। আমরা এই ডিলটা ভালো করে করি, এরপরের মাস থেকে আমাদের আরও ডিল বাড়বে। এরপর আমরা ওদের কাছ থেকে সব কিছু নিয়ে আসবো। তৌসিফ তখন তাদের সাথে কথা বলল
এরপর তারা কাজ শুরু করলো। 21 দিনের মধ্যে তার সব কিছু পৌঁছে দিতে হবে, সেজন্য তারা কাজে অনেক বেশি মনোযোগ করলো। দেখতে দেখতে তাদের হাত থেকে 15 দিনও চলে গেল। তারা প্রায় সব কিছু প্রস্তুতি করেই ফেলেছে, এখন শুধু ডেলিভারির অপেক্ষা। আরেকবার সব কিছু চেক করে নিল, কারণ প্রথম কাজ, সেই জন্য তাদের বিশ্বস্ততা অর্জন করাটা খুবই জরুরি। ওদিকে মেঘা আর রাজীব বসে বসে সব কিছু চেক করছিল। তৌসিফ তার কেবিনে বসে আছে। এরপর মেঘা আর রাজীব সব কিছু ঠিক করে চলে গেল তৌসিফের কেবিনে। তারা এই কয়েকদিন অনেক বেশি কষ্ট করেছে, তাদের এই প্রথম ডিল, সেজন্য তৌসিফ অনেক বেশি সহযোগিতা করেছে। তাদের কাজের গতি এবং কাজের প্রতি মনোযোগ সব কিছু মেঘা লক্ষ্য করেছিল। তৌসিফ অনেক বেশি ব্যস্ত, এতদিন ঠিকমতো খাওয়া দাওয়াও করেনি। তারা জোর করে সব কিছু করত। মেঘা আর রাজীব তখন তৌসিফের কেবিনে প্রবেশ করতে যাবে, তখন তার মাথাটা ঘুরে গেল। তৌসিফ লামিয়ার হাত ধরে কিছুটা একটা দেখছিল। লামিয়া হচ্ছে তাদের অফিসের একজন কর্মচারী। মেঘা তখন তার দিকে তাকিয়ে আছে। মেঘার মাথায় রাগ উঠে গেল। তৌসিফের সাথে কোনো মেয়েকে মেঘা সহ্যই করতে পারে না। হঠাৎ করে রাজীব মেঘলার কাঁধে হাত দিয়ে বলল, আপু দাঁড়িয়ে কি দেখছিস? তোর ভালোবাসার মানুষকে কেউ নিয়ে যাবে, এটা তুই মেনে নিবি? এটা হতে পারে না। লামিয়ার সাথে গিয়ে যুদ্ধ কর, আমি তোর পাশে আছি। এই কথা শোনার পর আমি রাজীবের দিকে তাকালাম। আমি তো কাউকে বলিনি আমি যে আজকে ভালোবাসি। তাহলে রাজীব কিভাবে জানলো? আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, তুই এসব কি বলছিস রাজীব? আমাকে কিছু বোঝাতে হবে না আপু, আমি সব কিছু জানি। আমি এতদিন থেকে লক্ষ্য করেছি তোদের বিষয়টা। তুই সবসময় তৌফিককে কেয়ার করিস, তৌসিফের ব্যাপারে সবসময় খোঁজখবরও নিস। এটা প্রমাণ করে তুই তৌসিফকে ভালোবাসিস, তাই আমি তোর পাশে আছি। এই কথা শোনার পর মেঘা তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকলো। তখন সে ইশারায় মেঘাকে যেতে বলল। মেঘা তখন ভিতরে গেল। ভিতরে গিয়ে লামিয়ার দিকে তাকিয়ে বলল, লামিয়া, তুমি এখানে কি করছো? তাড়াতাড়ি বাইরে যাও, তোমার সাথে কাজ আছে। তুমি বাইরে গিয়ে দাঁড়াও, আমি তোমার সাথে পরে এসে কথা বলছি। ম্যাম, স্যার আমাকে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় বোঝাচ্ছিলেন। আমি একটু পর আসতেছি, আপনি প্লিজ অপেক্ষা করুন। এই মেয়ে, তোমার কত বড় সাহস, তুমি আমার মুখের উপর কথা বলো? আমি তোমাকে বলেছি এখান থেকে চলে যেতে, তাহলে এখানে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি যাও। লামিয়া তখন মেঘার সামনে থেকে চলে গেল। তৌসিফ মেঘার দিকে তাকিয়ে আছে। মেঘার মাথা নষ্ট হয়ে গেল। মেঘা তখন তার দিকে তাকিয়ে বলল, তোর অনেক বেশি শখ মেয়েদের সাথে কথা বলার, তাই না? আজ থেকে তুই মেয়েদের সাথেই কথা বলবি, আমি আর তোর সামনে আসবো না। বলেই আমি আমার হাতে থাকা ফাইলটা তার মুখের উপর ফেলে দিলাম। আমার অনেক বেশি রাগ উঠে গেছে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ফাইল ছিল, আবার রেডি করতে হলে অনেক সময়ের প্রয়োজন, কিন্তু আমার মাথা ঠিক ছিল না। এটা ফেলে দিয়ে সেখান থেকে চলে আসলাম। বাসায় আসার পর কান্না করতে শুরু করলাম, কিছুই ভালো লাগছে না। তৌসিফের সাথে আমি কোনো মেয়েকে কোনো দিনও সহ্য করতে পারবো না, কারণ আমি ওকে ভালোবাসি। ওদিকে তৌসিফ তখন তার কেবিনে বসে হতবাক হয়ে তাকিয়ে আছে। মেঘা এইরকম ব্যবহার কেন করলো? তখন রাকিব তৌসিফের কাছে আসলো, এসে বলল, দোস্ত, কিছু মনে করিস না, আমি নিজের ফাইলটা আবার রেডি করব। আপু অনেক বেশি রেগে গেছে। আসলে আপু তোকে অনেক বেশি ভালোবাসে, তোর সাথে কোনো মেয়েকেও সহ্য করতে পারছিল না, সেই জন্য এরকম রাগ দেখিয়ে ফেলেছে। তৌসিফ তখন তার দিকে তাকিয়ে আছে, কিছুই বুঝতে পারছে না। মেঘা তাকে ভালোবাসে, এটা কিভাবে সম্ভব? তৌসিফ মেঘার কাজে এতদিন মুগ্ধ হয়ে গেছে, কিন্তু কেন জানি তার অনেক ইতস্তত বোধ করছিল। তৌসিফ তখন রাজীবের দিকে তাকিয়ে বলল, এটা তুই কি বলছিস? এটা কোনোদিনও হতে পারে না মেঘা আপু, আমাকে ভালোবাসে, এটা কিভাবে সম্ভব? দোস্ত প্লিজ না করিস না, আমার বোন তোকে অনেক বেশি ভালোবাসে। আমি এতদিন থেকে আমার বোনের হাসি খুশি দেখে অনেক খুশি ছিলাম। তুই বাসায় থাকলে ও সব কিছু ভুলে যায়, তুই প্লিজ না করিস না। তৌসিফ আর কিছুই বলল না। সেখান থেকে কর্মচারীরা সব কিছু শেষ করে বাসায় ফিরে আসলো। বাসায় ফিরে আসার আগেই তৌসিফ আরও একটা কাজ করলো, কারণ তাকে এখন আরেক জায়গায় যেতে হবে। তৌসিফ সবার আড়ালে একজন জুয়ারির সাথে দেখা করতে, সে অনেক বড় একজন মাদক ব্যবসায়ীর সাথে জুয়া খেলায় এক্সপার্ট। তার সাথে রিহার বাবা আগে জুয়া খেলতেন, সেটা তৌসিফ জানতো। তৌসিফ তখন তার সাথে দেখা করে বলল, ইমরান সাহেব, আমি আপনাকে তো ফোনের মধ্যেই সবকিছু বলে দিয়েছি, আপনাকে শুধু আমি যেটা বললাম সেটা শুধু করতে হবে। আরে তুমি কোনো চিন্তা করো না, এই কাজটা আমার কাছে অনেক সহজ। আরিফ,
অলরেডি আমাদের আড্ডায় চলে এসেছে। অনেক টাকা খরচ করে প্রতিদিন, কিন্তু কিছুতেই জিততে পারে না। ওকে শেষ করে দেওয়া এখন আমাদের পক্ষে আরও সহজ, সব কিছু হয়ে যাবে। টাকা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, শুধু আমার কাজটা করে দিলেই হবে, যাতে ওই লোকটা কোম্পানি নিয়ে যায় আর এগিয়ে যেতে না পারে, কোম্পানির জন্য সবকিছু শেষ হয়ে যায়। এরপর তৌসিফ সেখান থেকে চলে আসলো রাজীবের বাসায়। রাজীবের বাসায় আসার পর মেঘার রুমের কাছে গেল, গিয়ে দেখে মেঘা বিছানায় শুয়ে কান্না করতেছে। তৌসিফ তখন তার সামনে গিয়ে দাঁড়ালো। মেঘা তৌসিফের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, কি হয়েছে? এখানে এসেছিস কেন? লামিয়ার কাছে যা, আমার কাছে কেন এসেছিস? আমি তোর অফিসে আর যাব না। তৌসিফ তখন তার কাছে গিয়ে বলল, আমিও বিশ্বাস করতে পারছি না তুমি আমাকে ভালোবাসো আপু। আমি আসলে জানতাম না তুমি আমাকে ভালোবাসো, না হলে এরকম করে বলতাম না। আসলে আমি লামিয়াকে একটা গুরুত্বপূর্ণ কাজের ব্যাপারে বলেছিলাম, ও কিছুই বুঝতে পারছিল না, হঠাৎ করে ওর হাত ধরে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। তৌসিফ মেঘার সামনে দাঁড়িয়ে এরকম ভাবে কথা বলছে যেটা মেঘা সহ্য করতে পারছে না। মেঘা তখন তাকে জড়িয়ে ধরে কান্না করে বলল, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি তোমার পাশে কোনো মেয়েকে সহ্য করতে পারি না। তুমি সব সময় আমার কাছে থাকবে, তুমি কেন অন্য মেয়ের দিকে তাকাবে? মেঘার কান্না দেখে তৌসিফ বুঝতে পারলো মেঘা তাকে কতটা ভালোবেসে ফেলেছে। তখন তৌসিফ তাকে জড়িয়ে ধরে বলল, আমি জানি না আমি তোমাকে ভালোবাসতে পারবো কিনা, তবে আমি চেষ্টা করব। তুমি আমাকে যেই সহযোগিতা করেছো সেই সহযোগিতা আমি কোনো দিনই ভুলতে পারবো না। আমি বিপদের মধ্যে ছিলাম, যেই বিপদে তুমি আমার সবসময় পাশে ছিলে। এরপর তারা খুব মনোযোগ দিয়ে কাজ করতে শুরু করলো। পরের দিন থেকেই মেঘা অফিসে আবার আসা শুরু করলো। তারা সব কিছু ভালো মতোই করলো। ডেলিভারি দেওয়ার পর তারা অনেক বেশি খুশি হলো। রায়ান খান তৌসিফের সাথে দেখা করতে আসলেন। আমি বিশ্বাস করতে পারতেছি না মিস্টার তৌসিফ, আপনি এত তাড়াতাড়ি সব কিছু করে ফেললেন। আপনার কাজগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আমি মির্জা গ্রুপকেও আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য কথা বলছি এবং আগামী মাসের জন্য আপনার সাথে অ্যাডভান্স কন্ট্যাক্ট করলাম। তৌসিফ তার সাথে কুশল বিনিময় করার পর একসাথে বসে সব কিছু ঠিক করলো। তাদের আগের যত কোম্পানি তৌসিফের বাবার সাথে ডিল করত, তারা সবাই তৌসিফের সাথে ডিল করতে শুরু করেছে। কারণ তৌসিফের বাবার কোম্পানি কোনো প্রকার প্রোডাক্ট তৈরি হচ্ছিল না, যেগুলো তৈরি হচ্ছিল সেগুলো কোয়ালিটি অনেক খারাপ। সেজন্য তৌসিফের বাবার কোম্পানির নাম নষ্ট হচ্ছিল। তৌসিফ সেটা সহ্য করতে পারছিল না, যত তাড়াতাড়ি সম্ভব সেটা আবার নিয়ে আসতে হবে। তৌসিফ তার বাবার স্বপ্নের কোম্পানি এভাবে ধ্বংস হতে দিতে পারে না। এদিকে তৌসিফের মা বাবাকে তারা চাকরের মতো খাটাচ্ছিল, কিন্তু রিহার বাবার কর্মকাণ্ডের কারণে তারা কিছুই করতে পারছিল না। কোম্পানিতে অনেক লস হচ্ছিল, এমনকি রিহার বাবা জুয়ার নেশায় পড়ে তাদের কোম্পানির সব কিছু বিক্রিও করে দিয়েছেন। ব্যাংক থেকে প্রায় 1 কোটি টাকা এনে জুয়ার পেছনে জড়িয়ে দিয়েছেন। এখন কি করবে তারা কিছুই বুঝতে পারছিল না। আর এদিকে তৌসিফের অপেক্ষা করতে শুরু করলো। দেখতে দেখতে আরও 5টা মাস কেটে গেল। এই 5টা মাস তৌসিফের বাবা মায়ের সাথে তৌসিফের দেখা হয়নি। কীরকম তারা আছেন, কত কষ্টে আছেন, সেটা তৌসিফ কিছুতেই চিন্তা করে উঠতে পারছিল না। এই 5 মাসে তৌসিফের কোম্পানি এত বড় পজিশনে যাবে সেটা তৌসিফও কোনোদিন কল্পনাও করতে পারেনি, কারণ তাদের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। তৌসিফ প্রথমে ভাবছিল তার মামার কোম্পানিতে হয়তো তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা তো দূরের কথা, তার কোম্পানি নিয়ে মাঠে নেমে পড়েছে। সব কিছু শেষ হয়ে গেছে। ব্যাংক থেকে একের পর এক লোন নেওয়া হয়েছে, সেই জন্য ব্যাংক কোম্পানি দখল করে নিয়েছে এবং সেটা নিলামে তোলার ব্যবস্থাও করেছে। এদিকে তৌসিফের কোম্পানিতে এত বেশি লাভ হয়েছে এবং সবার কাছে তার কোম্পানির পরিচিত হয়ে গেছে। বাংলাদেশে কোনো কোম্পানি এত কম সময়ে এত বড় পজিশনে যেতে পারেনি। কিন্তু তার এখানে যাবার পেছনে রাজীব এবং মেঘার অনেক বড় অবদান, কারণ তার কোম্পানির শুরুর দিকে তারা তৌসিফকে সহযোগিতা করেছে। ওদিকে তৌসিফের কথা মতো ইমরান সব কিছু করেছে। আরিফ সাহেবকে জুয়ার পেছনে রেখেছে, আর আরিফ সাহেব জুয়ার পেছনে পড়ে কোম্পানির জমিন বানিয়ে ব্যাংক থেকে অনেক টাকা এনেছেন। কোম্পানি ব্যাংকের পক্ষ থেকে এখন নিলামে তোলা হবে। রাজীব তৌসিফের কাছে এসে বলল, আমাদেরকে এখন কিছু একটা করতে হবে। কোম্পানি নিলামে তোলা হয়েছে, এই কোম্পানিটা যে করে হোক আমাদেরকে বাঁচাতে হবে। এই কোম্পানি যদি বাঁচাতে না পারি তাহলে আমাদের এত কাজ সব কিছু বিফলে চলে যাবে। সেই জন্য যেই করে হোক
কোম্পানিটা আমাদের কিনতে হবে। কিন্তু আমরা কিনবো কি করে? আমাদের কাছে তো বর্তমানে এত টাকা নেই। যদি আমরা ওই কোম্পানি কিনতে চাই তাহলে আমাদের এই কোম্পানিটা শেষ করে দিতে হবে। আমি এত কিছু চিন্তা করতে চাই না। এই কোম্পানির কোনো দরকার হয় আমাদের বাড়ি বিক্রি করে দেব, এরপরে আমি এই কোম্পানিটা কিনতে চাই। তৌসিফ তখন রাজীবকে জড়িয়ে ধরল। তার বন্ধু তার জন্য এরকম করবে এটা তৌসিফ কোনোদিনও ভাবতে পারেনি। প্রায় 2 সপ্তাহ পরে আজকে কোম্পানি নিলামে উঠবে, কিন্তু তাদেরকে কিছু বিক্রি করতে হয়নি। খান গ্রুপের সাথে তাদের আরও একটি ডিল হয়েছে। সেই ডিলের মাধ্যমে তারা যত টাকা পেয়েছে তাতে ওই কোম্পানি কেনা হয়ে যাবে, কারণ কোম্পানিতে তেমন কোনো প্রোডাক্ট বা যন্ত্রপাতি নেই। সব কিছুই আরিফ সাহেব বিক্রি করে দিয়েছে। তৌসিফ, মেঘা এবং রাজীব আজকে কিনতে চলে যাচ্ছে তাদের কোম্পানি। যেই কোম্পানিটা তৌসিফ দেরি ছিল সেটা আজ তারা টাকা দিয়ে কিনবে। তৌসিফের অনেক বেশি কষ্ট হচ্ছিল। ওদিকে তৌসিফের বাবা অসুস্থ হয়ে পড়েছেন, রুমে শুয়ে কান্না করতেছেন। তার এত স্বপ্নের কোম্পানি বিক্রি হয়ে যাবে এটা তিনি কল্পনা করতে পারছেন না। আরিফ সাহেব একদম রাস্তায় নেমে গেছেন। সব কিছু শেষ হয়ে গেছে। নিলামে কেউ তৌসিফের সামনে দাঁড়াতেই পারল না, কারণ তারা উদ্দেশ্য নিয়ে এসেছে এই কোম্পানি কিনবে 17 কোটি টাকার বিনিময়ে। এই কোম্পানি কিনলো, এখন আর তাকে অপেক্ষা করতে হবে না। তৌসিফ কাগজপত্র সব কিছু বুঝে নিয়ে পরের দিন সকালেই চলে গেল তাদের বাসায়। এতদিন বাসায় আসা হয়নি। বাসার পরিবেশ সব কিছু পরিবর্তন হয়ে গেছে। রিয়া তখন বসে আছে, তাদের কোম্পানিটা বিক্রি হয়ে গেছে, বাড়িটা শুধু রয়েছে। কিন্তু পরে জানতে পারলো বাড়ির কাগজপত্র পর্যন্ত তার বাবা কোম্পানির সাথে দিয়ে দিয়েছে, শুধুমাত্র জুয়ার পেছনে পড়ে গিয়েছে। সেই জন্য রিহা তার বাবার সাথে অনেক রাগারাগিও করেছিল। তৌসিফের বাবা তখন কান্না করতেছে তাদের সামনে দাঁড়িয়ে। এটা রিহা সহ্য হচ্ছিল না, কারণ এসব তার একদম পছন্দ নয়। হঠাৎ করে কেউ একজন দরজা দিয়ে ঢুকলো। রিয়া পেছনে তাকিয়ে দেখে রাজীব, তৌসিফ এবং মেঘা, সাথে কিছু পুলিশ নিয়েও ঢুকেছে। এটা দেখার পর রিহা তাদের দিকে তাকিয়ে আছে। তৌসিফের সাথে করে পুলিশ নিয়ে এসেছে, কারণ আরিফ সাহেব এবং তার পরিবারকে পুলিশের কাছে ধরিয়ে দেবে। তাদেরকে এভাবে ছেড়ে দিলে চলবে না। তৌসিফ তখন ভিতরে ঢুকতেই দেখলো তার বাবা মা এবং সবাই দাঁড়িয়ে আছে। তাদের অবস্থা দেখার পর তৌসিফের ভিতরটা ফেটে যাচ্ছিল, কারণ তাদের অবস্থা একদমই খারাপ। তৌসিফের বাবা আজ এত কষ্টের মধ্যে আছে। তৌসিফ তখন কাগজপত্র সব কিছু তাদের সামনে প্রকাশ করলো। এটা দেখার পর তারা সবাই অনেক বেশি ভয় পেয়ে গেল। তৌসিফের বাবা তৌসিফের দিকে তাকিয়ে আছেন। তৌসিফ তাদের দিকে একবারও তাকালো না, কারণ তাদের সাথে পরে কথা বলবে, আগে এদেরকে শাস্তি দিতে হবে। তখন পুলিশ তাদেরকে ধরে নিয়ে যাওয়ার জন্য রেডি হলো। এটা দেখার পর আরিফ সাহেব তৌসিফের কাছে এসেই কান্না করে বললেন, আমাকে ক্ষমা করে দাও তৌসিফ, আমি তো তোমার মামা, তুমি আমার সাথে এরকম করতে পারো না। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন এরকম কাজ করব না। কি বললি? তুই আমার কিছুই হোস না? তোর জন্য এত জঘন্য মানুষকে আমি আর কোনোদিন আমার কোনো আত্মীয় বলবো না। আমার সাথে তোর রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে অনেক আগে। তোর মতন মেয়েকে দিয়ে তুই যে প্ল্যান করেছিলি সেই কাজ আর কোনোদিনও কোনো কাজে আসবে না। তোদেরকে পুলিশের কাছে যেতেই হবে। তখন তারা আমার দিকে তাকিয়ে কান্না করছিল, কিন্তু আমি তাদের কোনো কথা শুনছিলাম না। পুলিশ তাদেরকে ধরে নিয়ে গেল। এটা দেখার পর বাবা আমার কাছে আসলেন। আমি তখন বাবাকে জড়িয়ে ধরে বললাম, বাবা তুমি কোনো চিন্তা করো না, তোমার কোম্পানির কোনো কিছুই হয়নি। আমি তোমার কোম্পানি কিনে নিয়েছি। আমার কোম্পানি এবং তোমার কোম্পানি এখন মিলেমিশে কাজ করবে। আমাকে ক্ষমা করে দিস, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তোর কথা চিন্তা না করে আমি এরকম একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমাকেও ক্ষমা করে দে। বাবা এসব তুমি কি বলছো? তুমি আমার কাছে ক্ষমা চাইছো, এটা কিভাবে হতে পারে? তুমি আমার বাবা, তুমি আমার কাছে ক্ষমা চাইতে পারো না? তবে আমাকে এই জায়গায় আসতে যারা সহযোগিতা করেছে তাদেরকে তোমরা ধন্যবাদ দিতে পারো। আর আমি মেঘাকে বিয়ে করতে চাই, কারণ আমি মেঘাকে ভালোবাসি। ওই মেয়েটাকে আমি ভুলে যেতে চাই। ওর কথা আমার সামনে আর কেউ কোনোদিন বলবে না। ওদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। মেঘা তখন তৌসিফের দিকে তাকালো, তাদের পরিবারের সাথে কথা বলল। তাদেরকে মেঘা আগের মতো দেখতে পেয়ে অনেক বেশি খুশি ছিল। যেখানে তৌসিফ অনিশ্চিত জীবনের পথে পা বাড়িয়েছিল, সেখানে ও আজ এত বড় কোম্পানির মালিক। তারা তখন বাসায় ফিরে আসলো। বাসায় ফিরে আসার পর তৌসিফের বাবা এসে মেঘার বাবা মায়ের সাথে কথা বলল। মেঘার বাবা মাও কোনো আপত্তি করলেন না। 1 সপ্তাহের ভিতরেই তাদের বিয়ে দিয়ে দিল। আজকে বাসর ঘরে বসে আছে মেঘা। তখন তৌসিফ এসে তার পাশে বসলো। মেঘা তখন তৌসিফের দিকে তাকিয়ে আছে। মেঘার ঘোমটা তুলে তার দিকে তাকিয়ে বলল, মেঘা তুমি যদি আমার পাশে না থাকতে
তাহলে আমি এই কাজ কোনোদিনই করতে পারতাম না। তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ। তোমার এই ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। মেঘা তখন তৌসিফকে জড়িয়ে ধরে বলল, তুমি এসব কি বলছো? আমি তোমার স্ত্রী। আমি তোমাকে আগে থেকেই ভালোবাসতাম, কিন্তু বলতে পারতাম না। কিন্তু আজ আমাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে, এটাই আমার কাছে অনেক কিছু। আমি আর কিছু চাই না, আমি সারা জীবনে এভাবেই থাকতে চাই। আমি তাকে জড়িয়ে ধরলাম। সত্যি, এরকম কোনো মানুষ যদি পাশে থাকে তাহলে কোনো সমস্যাকেই সমস্যা মনে হবে না। আমাদের আশেপাশের মানুষগুলোর মাঝে মাঝে আমাদের এত বড় বড় বেইমানি করে যা সহ্য করার মতন নয়। দূরের মানুষ কষ্ট দিলে সেটা সহ্য করা যায়, কিন্তু নিজের মানুষ আপন মানুষগুলো কষ্ট দিলে সেটা সত্যি অনেক দুঃখজনক। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, নিজের অবস্থানের ওপর সন্তুষ্ট থাকুন। একদিন এমন কিছু আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। সব মানুষ যেন নিজের ভালোবাসাকে নিয়ে জীবনযাপন করতে পারে, এই প্রত্যাশা রেখে আজকের গল্প এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।